আসসালামু আলাইকুম। শুভ সন্ধ্যা। অসাধারণ দুইটা সেশনের পরে আমরা হাজির হলাম আর একটা অসাধারণ সেশন নিয়ে। এবং আমাদের সাথে আজকে আছে আমাদের সকলের প্রিয় ফিজিওলজি জনপ্রিয় মেন্টর এবং বাংলাদেশের জুনিয়র ডাক্তারদের জন্য ফিজিওলজিকে আরো সহজ করার জন্য, ফিজিওলজিকে আরো কিভাবে মজা করে পড়া যায় সেই জন্য আমাদের স্যার খুব আন্তরিকভাবে কাজ করছেন। তো আমাদের মাঝে উপস্থিত আছে আমাদের সকলের পছন্দের স্যার ডক্টর সোহেল বক্স স্যার। স্যার বর্তমানে কক্সবাজার মেডিকেল কলেজের ফিজিওলজি ডিপার্টমেন্ট হেড হিসেবে আছেন। আজকে হোস্ট হিসেবে আমি আছি ডক্টর আবু মুসা, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের ইন্টার্নি শেষ করে এখন এফএসএস পার্ট 2 ট্রেনিং হিসেবে আছি। তো স্যার, আমাদের আজকে প্রোগ্রামে আপনাকে স্বাগতম। আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। তা আমরা অনেকক্ষণ ধরে আপনার জন্য অপেক্ষা করতেছিলাম স্যার। তো প্রথমে স্যার আমি একটা কোশ্চেন করতে চাই, সেটা হচ্ছে ফার্স্ট ইয়ারে তিনটা সাবজেক্ট অ্যানাটমি, ফিজিওলজি, বায়োকেমিস্ট্রি এখানে খুব বড় একটা জায়গা দখল করে থাকে অ্যানাটমিতে। তো স্যার, একজন নতুন স্টুডেন্ট হিসাবে সে ফিজিওলজিকে কিভাবে দেখবে এবং ফিজিওলজির মধ্যে আর কিভাবে ফিজিওলজি সম্পর্কে তার আইডিয়াটা কি হওয়া উচিত, তার কনসেপশনটা কি হওয়া উচিত, কিভাবে ফিজিওলজি পড়াশোনা শুরু করা উচিত, এটা স্যার জানতে চাচ্ছি। আচ্ছা, ফার্স্ট পেজে তিনটা সাবজেক্ট ইতিমধ্যেই এরা সবাই মোটামুটি জেনে গেছে। তো এর মধ্যে অ্যানাটমিটা অনেক বেশি ভাস্ট, অনেক বিশাল একটা সাবজেক্ট, অনেক বেশি ক্লাস এবং অনেকগুলো সেগমেন্ট থাকে। তো এরপরে এই ফিজিওলজি সিলেবাসটা আর বায়োকেমিস্ট্রি সিলেবাসটা একটু ছোট। তবে অ্যানাটমি এবং বায়োকেমিস্ট্রির তুলনায় ফিজিওলজির যে একটা পার্থক্য সেটা হচ্ছে কি, ফিজিওলজিটা এগুলোর চেয়ে আমার মনে হয় একটু সহজ। এবং ফিজিওলজিটা এমন একটা সাবজেক্ট যেটা বোঝার উপর পরবর্তী লাইফে তারা কতটুকু ভালো করতে পারবে, তারা ফার্মাকোলজি, প্যাথোলজি, তারপর হচ্ছে মেডিসিন, সার্জারি সবকিছু ভালো বুঝতে পারবে, সেটা এই ফিজিওলজির বেসিক কতটুকু সেটার উপর ডিপেন্ড করে। তো এই জন্য মানে যতই ইয়ে হোক, অ্যানাটমিক চাপ থাকুক, আহ, তারপরেও কিন্তু ফিজিওলজির একটা ডিপ নলেজ অর্জন করার জন্য চেষ্টা করা উচিত। তো এখন অ্যানাটমিতে কিন্তু বর্তমান যে কারিকুলাম, এই কারিকুলামের কারণে পাশ করাটা অনেকটা ইজি হয়ে গেছে। তোমরা হয়তো খেয়াল করে দেখবা, লাস্ট যেটা প্রফেশনাল পরীক্ষা, সেখানে কিন্তু মানে গণহারে অনেক অনার্স চলে আসছে এবং অনেক মেডিকেলে 100% পাশের হার অ্যানাটমিতে একটা সিস্টেম হয়ে গেছে। তবে ফিজিওলজিতে এখনো বিষয়টা এত সহজ হয়ে আসে নাই, বরঞ্চ প্রবলেম বেস কোয়েশ্চেন গুলো দিন দিন কঠিন হচ্ছে। তো এই জন্য আগের মতো মানে হালকা পাতলা পরে ভালো করার অত সুযোগ নেই। তা আমরা মেডিকেল এডুকেশনে আমাদের স্টুডেন্টদের মোটামুটি দুই ভাগে ভাগ করি। একটা হচ্ছে কি সুপারফিশিয়াল লার্নার, আর একটা হচ্ছে ডিপ লার্নার। যারা ভাষা ভাষা ভাবে পড়ে কোন রকম পাশ করে যায়, এরাই হচ্ছে সুপারফিশিয়াল লার্নার বলে, তারা লার্নিংটা খুবই ভাষা ভাষা লার্নিং। আর যারা ডিপ লার্নার, তারা সবকিছু বুঝে শুনে পড়ে, সবগুলো মেকানিজম আত্মস্থ করার চেষ্টা করে, যত বেশি গভীর জ্ঞান অর্জন করা যায় সেটা তারা চেষ্টা করে। এর কারণে কিন্তু তারা পড়াশোনায় একটু মজা পায়। তো এখন তারাও পাশ করে। অনেক সময় দেখা যায় হচ্ছে কি, সুপারফিশিয়াল লার্নিং এ যারা অভ্যস্ত আর ডিপ লার্নিং এ যারা অভ্যস্ত, তাদের মধ্যে হয়তো পরীক্ষাতে অত বেশি ডিফারেন্স দেখা নাও যেতে পারে, কিন্তু আলটিমেটলি যখন পাশ করে যাবে, পাশ করার পরে যেটা হয় সেটা হচ্ছে, হয়তো সুপারফিশিয়াল লার্নার যারা ছিল তারা হয়তো পাঁচজন এরকম ডক্টর হয়তো একটা ডিজিজ ডায়াগনোস করতে পারতেছে না, কিন্তু ডিপ লার্নার যে আছে সে কিন্তু এটা ডায়াগনোস করতে পারতেছে। আবার আরেকটা বিষয় হচ্ছে কি, মানে শুধুমাত্র মানে এমবিবিএস লেভেলে যে পড়াশোনাটা করা হয় এটার উপর তো মানে থাকা যায় না, এর চেয়ে অনেক বেশি পড়তে হয়। এবং নিত্য নতুন ডিজিজ তৈরি হয়। যেমন আমাদের সময় আমরা কখনো কোভিড সম্পর্কে পড়ি নাই, তো একটা পর্যায়ে আমাদেরকে কোভিড সম্পর্কে জানতে হয়েছে। ডেঙ্গু আমাদের সময় অত বেশি মানে ইয়ে ছিল না, তেমন একটা ডেঙ্গু হতো না। কিন্তু পরবর্তীতে এখন ডেঙ্গু অনেকটা বাংলাদেশের জন্য মহামারীর রূপ নিয়ে আসছে। তো এখন একটা স্টুডেন্ট যদি প্লাটিলের সম্পর্কে ফিজিওলজিতে ভালো না পড়ে, কার্ডিওভাস্কুলার ফিজিওলজি ভালো না পড়ে, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু তার জন্য পরবর্তীতে এই যে ডেঙ্গু ম্যানেজমেন্ট যে বিষয়টা, নিত্য নতুন গাইডলাইন যেগুলো বের হয়, এগুলো তার জন্য বোঝাটা অত সহজ হবে না। তো এই জন্যই মানে ডিপ লার্নিং এ অভ্যস্ত হওয়ার জন্য সবারই চেষ্টা করা উচিত। তো আমরা স্বাভাবিক সবাই হচ্ছে বিভিন্ন মেডিকেলে পরামর্শ দেয়, কারণ সময়টা খুব কম। কম বলতে 18 মাস বলে, কিন্তু আসলে 18 মাস না, 16 মাস পরেই পরীক্ষা শুরু হয়ে যায়, ফার্স্ট প্রফেশনাল পরীক্ষা। আর এই 16 মাসের মধ্যে কিছু টার্ম পরীক্ষার গ্যাপ থাকে। প্রফের আগে 1 মাস বিরতি দিতে হয় যাতে তারা প্রিপারেশন নিতে পারে। এরপর ঈদের বন্ধ, কোরবানের বন্ধ, দুর্গাপূজার বন্ধ, আরো অনেক ধরনের O2 ভ্যাকেশন সবকিছু মিলিয়ে মোটামুটি 13 মাস পড়ার সময় পাওয়া যায়। তো এর মধ্যে অনেক কৌশলে যদি পড়া না যায়, তো সেই ক্ষেত্রে কিন্তু
খুব বেশি আগানোটা অনেক ক্ষেত্রে মানে কঠিন হয়ে যায়। একই সাথে কৌশলে পড়তে হবে, আবার হচ্ছে পড়াশোনার সময়টাও ভালো থাকতে হবে। আমি সবসময় গত পরশু ওরিয়েন্টেশনে আমি বললাম, সেটা হচ্ছে কি 7 হ্যাবিটস অফ হাইলি ইফেক্টিভ পিপল, একটা বিশ্ববিখ্যাত বই স্টিভেন কোভে। তো ওনার বইয়ে উনি লেখছেন হচ্ছে প্রথম যে হ্যাবিটটা সফল মানুষের, সেটা হচ্ছে কি বি প্রোঅ্যাক্টিভ, নট রিঅ্যাক্টিভ। সেটা হচ্ছে কি, যেমন সামনে পরীক্ষা আছে পড়লাম, অথবা সামনে একটা কাজ করতে হবে, ঠিক শেষ মুহূর্তে এসে কাজটা শেষ করলাম, সেটা হচ্ছে রিয়েক্টিভ। আর পরীক্ষা থাকুক বা না থাকুক, আমার কাজ আমি করে যাব, নিয়মিত এটা করবোই। সেটাই হচ্ছে কি আসলে প্রোয়েক্টিভ। এরকম প্রোয়েক্টিভ হওয়াটাই প্রয়োজন। সেক্ষেত্রে তাহলে তাদের পক্ষে সবগুলা সাবজেক্টই মানে ডিপ নলেজটা অর্জন করা সম্ভব। আর পড়াশোনার সিস্টেম সম্পর্কে আর একটু পরে বলি, এর মধ্যে আর কোনো প্রশ্ন থাকলে বলতে পারি। থ্যাংক ইউ স্যার, অনেক সুন্দর বলছেন স্যার। নতুন সেশনে বা আমাদের লাস্ট কয়েকটা সেশনে আমরা একটা ব্যাপার দেখছি যে ফার্স্ট প্রফের ক্ষেত্রে ইন্টিগ্রেটেড লার্নিং নামে নতুন একটা সিস্টেম অ্যাড করছে। এবং আমার কাছে মনে হয় যে ফিজিওলজি এখানে সবচেয়ে বেশি ইউজ করা যাবে, মানে ইন্টিগ্রেটেড লার্নিং এর ভিতরে। তো ফিজিওলজির ডিপ নলেজ এখন অবশ্যই দরকার হবে আমার যতদূর মনে হয় আর কি। স্যার আপনি কি বলেন স্যার ইন্টিগ্রেটেড লার্নিং এর ব্যাপারে? হ্যাঁ, এখন নতুন কারিকুলামের সবচেয়ে আকর্ষণীয় যে দিকটা, সেটা হচ্ছে প্রবলেম বেসড লার্নিং কিছুটা শুরু করা হয়েছে। তো এখন ফার্স্ট ফেজে আমরা 12টা ইন্টিগ্রেটেড ক্লাসের আয়োজন করে থাকি কারিকুলাম অনুযায়ী। এর মধ্যে 5টাই হচ্ছে ফিজিওলজির। এই 12টার মধ্যে বায়োকেমিস্ট্রিতে দেওয়া হয়েছে 5টা, কিন্তু আসলে বায়োকেমিস্ট্রি যে 5টা দেওয়া হয়েছে তার মধ্যে কিন্তু ডায়াবেটিস মেলাটাসটা আসলে মূলত ফিজিওলজিরই টপিক। তারপর হচ্ছে থাইরয়েড ডিসঅর্ডার, সেটাও ফিজিওলজির টপিক। ফিজিওলজি যদিও এটা বায়োকেমিস্ট্রি দেওয়া হয়েছে, আলটিমেটলি ম্যাক্সিমাম টপিকই ফিজিওলজির সাথে রিলেটেড। তো এই ইন্টিগ্রেটেড ক্লাসগুলোর মাধ্যমে যেটা সুবিধা হচ্ছে, সেটা হচ্ছে স্টুডেন্টরা বুঝতে পারতেছে অ্যানাটমি ফিজিওলজির যে জ্ঞানটা, সেই জ্ঞানটা কিন্তু তাদের ক্লিনিক্যাল মানে ক্ষেত্রে কাজে আসবে। এটা হচ্ছে সবচেয়ে বড় দিক। আর একসাথে মানে একটা বিষয় হচ্ছে আমাদের কি, দেখা যায় যে অনেকগুলা কাঁচামাল নিয়ে একসাথে একটা তরকারি রান্না করা হয়, এবং কাউকে যদি ওই আস্তে আস্তে মানে আলাদা আলাদা এই ইয়েগুলো দেওয়া হয়, কাঁচামালগুলো দেওয়া হয়, তার কাছে অত বেশি মজা লাগবে না। কিন্তু যখন সবগুলো মিলিয়ে একটা মানে জিনিস রান্না করা হয়, তাহলে সেটা আরেকটু মজা লাগে। তো ইন্টিগ্রেটেড ক্লাসটাও সেরকম, মানে একটা টপিকের উপর অ্যানাটমির অংশ, ফিজিওলজির অংশ, বায়োকেমিস্ট্রির অংশ, আর মেডিসিনের অংশ। তো সবকিছু মিলিয়ে যখন একটা বিষয় উপস্থাপন করা হয়, তখন ছাত্রছাত্রীদের কাছে এটা অনেক বেশি ইন্টারেস্টিং মনে হয় আর কি। তো এটার কারণে আশা করতেছি ছাত্রছাত্রীদের পড়াশোনার আগ্রহ আরেকটু বৃদ্ধি পাবে। আরেকটা ব্যাপার হচ্ছে কি, প্রবলেম বেসড কোয়েশন হয়, এবং সেই প্রবলেম বেসড কোয়েশন যেটা গ্রুপ দুইটা পেপারে থাকবে। ফিজিওলজিতে দুইটা পেপার থাকে, পেপার 1 এবং পেপার 2। প্রত্যেকটা পেপারে আবার গ্রুপ এ গ্রুপ বি থাকে। এবং সবগুলোতে প্রবলেম বেসড কোয়েশন যেটা থাকবে, এটা অবশ্যই আনসার করতে হয়, এটা কোনো বিকল্প নেই। অন্যান্য ক্ষেত্রে থাকে যে ঠিক আছে 5টা থেকে 4টা লিখবা, এরকম, কিন্তু এটা আনসার করতেই হবে। তো এখন এটা যে আনসার করতেই হয়, এটা কিন্তু মুখস্থ কমন পাওয়া যাবে না। যেমন অনেক সময় এসএকিউ যেটা থাকে, শর্ট আনসার কোয়েশন, ওগুলা বিগত 5-6 বছরের প্রশ্ন পড়লে অনেক সময় কমন পড়ে মোটামুটি। সেই ক্ষেত্রেও এটা কমে আসতেছে। এখন লাস্ট যদি চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাপ্লির প্রশ্নটা কেউ দেখে, তাহলে দেখবে যে এটাও কিন্তু কমে আসতেছে। এবং টিচারদের এখন কিছুদিন পর পর ট্রেনিং হচ্ছে। কিছুদিন আগে আমরাও প্রায় 70 জন একসাথে ট্রেনিং করলাম ঢাকাতে। তো এখন যেটা হচ্ছে কি, 50% আসবে হচ্ছে রিকল লেভেলে বা নলেজ লেভেলে বা মুখস্থ বিদ্যার প্রশ্ন আর কি, 50%। আর বা 35% যেটা, সেটা হচ্ছে আরেকটু আন্ডারস্ট্যান্ডিং বা অ্যাপ্লিকেশন লেভেলের প্রশ্ন। আর 15% প্রবলেম বেসড কোয়েশন। তো এখন এই কোয়েশনটা ম্যান্ডেটরি আনসার করতে হয়। কারণ কেউ যদি এই ইন্টিগ্রেটেড ওয়েতে এগুলো না পড়ে, এবং বিশেষ করে তাদের আন্ডারস্ট্যান্ডিংটা যদি ভালো না হয়, তাহলে তার পক্ষে কিন্তু এটা আনসার দেওয়া কঠিন হবে। তো এক্ষেত্রে ফিজিওলজি সে যত বেশি ভালো করে পড়ার চেষ্টা করবে, সে অনেক বেশি ভালো বুঝবে। যেমন প্রথমে এনিমিয়া, এনিমিয়ার সবকিছুই আসলে ফিজিওলজির। এরপর জন্ডিস আছে ইন্টিগ্রেটেড ক্লাসে, সেটাও আসলে সবকিছুই মোটামুটি ফিজিওলজির সাথে রিলেটেড। তো এরকম একইভাবে এন্ডোক্রাইন কিছু ডিজিজ আছে, ডায়াবেটিস, এখানে ইনসুলিনের ফাংশন ছাড়া ডায়াবেটিস চিন্তাই করা যায় না। থাইরয়েড ডিসঅর্ডার, সেখানে থাইরয়েডের ফাংশনটাও তো ফিজিওলজির বিষয়। সবকিছু আসলে ফিজিওলজির সাথে রিলেটেড আর কি। থ্যাংক ইউ স্যার। আমরা যেমন স্যার ফার্স্ট ইয়ারে যখন পড়তাম, দেখা গেল আমরা অ্যানাটমি পড়ছি ফার্স্ট ইয়ারে, ফিজিওলজি পড়ছি ফার্স্ট ইয়ারে, বায়োকেমিস্ট্রি পড়ছি ফার্স্ট ইয়ারে। এগুলো প্যাথোলজি পড়তাম আমরা ফোর্থ ইয়ারে এসে। আবার এগুলো ফার্মাকোলজি পড়তাম ফোর্থ ইয়ারে, মেডিসিন পড়তাম ফিফথ ইয়ারে। যে অ্যানাটমির জন্য সার্জারির খুব ইম্পর্টেন্ট একটা ব্যাপার, মানে অ্যানাটমি জ্ঞান থাকতে হয়, সেটা আমরা পড়ি ফিফথ ইয়ারে এসে। সেক্ষেত্রে আমাদের অনেক নলেজ আমরা আবার ভুলে যাওয়া, নতুন করে পড়তে হয়। যেমন বাইরের দেশের কারিকুলাম গুলো কিন্তু মুসা, এতটাই তোমার নেটওয়ার্ক প্রবলেম মনে হয়। আমার কথা শোনা যাচ্ছে না? আমি শুনতে পারতেছি অবশ্য।
ও আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে আমার মেবি ঠিক আছে স্যার, কন্টিনিউ প্লিজ। হুম আচ্ছা ওকে। তো যেটা হুম বলছিলাম স্যার, যে বাইরের দেশগুলোতে ওরা খুব অনেক আগে থেকে ইন্টিগ্রেটেড লার্নিং নিয়ে পড়াশোনা করছে, যে আমি যে চ্যাপ্টারটা পড়বো সেটা অ্যানাটমি, ফিজিওলজি, প্যাথোলজি, মেডিসিন সব আমি একসাথে পড়ে ফেলবো। দেখা যায় তার নলেজটা খুব হুম একটা কনক্রিট নলেজ হয় আর কি। তো আমরা আশা করি আমাদের নতুন কারিকুলাম আমাদের স্টুডেন্টদের জন্য, জুনিয়রদের জন্য খুব ভালো সুবিধা হবে আর কি স্যার। স্যার এখন যদি আমি সরাসরি একাডেমিক ইসে চলে যাই, যদি স্যার কেউ ফার্স্ট একদম প্রথম থেকে খুব ভালো মতো বুঝে ফিজিওলজি পড়তে চায় বা ফিজিওলজি খুব ভালোভাবে আয়ত্ত করতে চায়, তাহলে স্যার কিভাবে পড়া উচিত? সেক্ষেত্রে আচ্ছা লেকচার, মেইন বই কোনগুলো ফলো করা উচিত? আচ্ছা, ফিজিওলজি বুঝে পড়তে চাইলে এখন প্রথম যে কথাটা, সে তো টেক্সট বুক তো পড়তেই হবে। এখানে প্রথমে একটা বিষয় আসে, সেটা হচ্ছে কি আমাদের বিলিফ সিস্টেমের বিষয়। সেটা হচ্ছে কি শুরুতেই স্টুডেন্টরা কয়েকটা জিনিস নিয়ে একটু কনফিউশনে থাকে। আমি বিভিন্ন ফেসবুক গ্রুপে দেখতেছি অনেক স্টুডেন্ট বলতেছে আমরা তো সারা জীবন বাংলায় পড়াশোনা করে আসছি, এখন ইংলিশে কিভাবে এত কিছু বুঝতে পারবো। তো এখন হচ্ছে যুগ যুগ ধরে সবাই এই সিস্টেমেই কিন্তু মেডিকেলে ভর্তি হচ্ছে। বাংলা মিডিয়ামের ছেলে মেয়েদের তো ভর্তি হয় ম্যাক্সিমাম, ইংলিশ মিডিয়ামের খুবই কম। তো এখন ওই বাংলা মিডিয়ামের স্টুডেন্টরাই কিন্তু সব এগুলা বুঝতেছে ঠিকই। তো প্রথমেই একটা বিলিফ সিস্টেম ঠিক করতে হবে যে এইসব বড় বড় বই এবং ইংরেজিতে লেখা বই এটা আমাদের পক্ষে বুঝে পড়া সম্ভব। কারণ লক্ষ লক্ষ ছেলের মধ্য থেকে কিন্তু আমরা বাছাই করা কিছু স্টুডেন্ট, সেটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। এখন মেডিকেল ভর্তি পরীক্ষাতে 1 লাখ, সেটা তো ভিন্ন কথা। কিন্তু একটা ব্যাচে যে 13 লক্ষ বা 13.5 লক্ষ স্টুডেন্ট এসএসসি এইচএসসি পরীক্ষা দেয়, তাদের মধ্যে অন্তত 10 লক্ষ স্টুডেন্টই কিন্তু ছোটবেলায় স্বপ্ন দেখে তারা ডাক্তার হবে। বা তাদের মা বাবা তাদেরকে সেরকমই স্বপ্ন দেখে, তারা একটা পর্যায়ে এসে ভর্তি পরীক্ষা দেওয়ার মতো যোগ্যতা অর্জন করে না। এই যে 1 লাখ যারা ভর্তি পরীক্ষা দিচ্ছে তারা ভর্তি পরীক্ষা দেওয়ার যোগ্যতা অর্জন করছে, এরা সবাই ভালো স্টুডেন্ট। এই যারা ভর্তি পরীক্ষা দেওয়ার যোগ্যতা অর্জন করছে তাদের মধ্যে থেকে খুবই বাছাই করা কিছু স্টুডেন্ট হচ্ছে বর্তমানে সরকারি বেসরকারি বিভিন্ন মেডিকেলে চান্স পাইছে। তো এখন সবাই কিন্তু অনেক বেশি মেধাবী, তাদের পক্ষে সম্ভব এই ধরনের বইগুলা পড়ে বুঝতে পারা। তো মাথায় কিন্তু সেটা সেট করতে হবে, মানে শুরুতে কিন্তু ভয় পেলে হবে না এটা। এরপরে হচ্ছে কি, এই যে গাইডনটা দেখে অনেকে ভয় পায়, বইটা একটু বড়। শুরুতে ভয়টা ভাঙার জন্য কি করতে হবে, এটা পাঠ পাঠ করে ফেলতে হবে, দেখতে যাতে এত বড় না লাগে। 3টা 4টা পাঠ করে ফেলবা, একদম বেশি পাঠ করলে আবার হারিয়ে যাওয়ার সম্ভাবনা, বেশি পাঠ করা যাবে না। তো 3টা থেকে 4টা, 4টা করলেই ভালো। এরপরে যেটা সেটা হচ্ছে কি, টেক্সট বুক পড়া শুরু করতে হবে। টেক্সট বুক পড়ার আগে লেকচার ক্লাসটা করা লাগবে। ক্লাস অবশ্যই করতে হবে, সেটা ক্লাস ভালো ক্লাস হোক আর মানে মাঝারি ক্লাস হোক। এখন টিচারদের মধ্যে বিভিন্ন জন বিভিন্ন সিস্টেমে পড়ায়, আবার অনেকগুলা পেরিফেরি মেডিকেল কলেজে বর্তমানে টিচারের সংকট আছে। এবং ক্লাস ভালো হোক বা না হোক, অন্তত ক্লাসে একটা জিনিস বোঝা যায়, সেটা হচ্ছে কোন জিনিসটা পড়া লাগবে আর কোন জিনিসটা পড়া লাগবে না। যেমন এই যে গাইটনের কথা যে বলতেছি, জেনারেল ফিজিওলজিতে 8টা চ্যাপ্টার আছে গাইটনে, কিন্তু এখান থেকে আমরা সাধারণত ভালো করে পড়তে বলি 4টা চ্যাপ্টার, আর আরেকটা আইটেমের সামান্য কিছু রিটেনের অংশ পড়তে হয়। তাহলে শুরুতে দেখা যাচ্ছে অনেক কিছু বাদ পড়ে যাচ্ছে, তার সবকিছু পড়া লাগতেছে না। এখন একইভাবে পুরো গাইটনের কিন্তু মানে অর্ধেক মতো পড়লেই হয়, এবং সেটা কিন্তু স্মার্ট ওয়েতে পড়তে হবে, নাইলে কিন্তু পারা যাবে না। এখন প্রথমে লেকচারটা পড়তে হবে। লেকচারটা করার পরে লেকচার নোটগুলো ঠিক মতো তোলার চেষ্টা করতে হবে। লেকচার নোটটা তোলার পরে ওই আইটেমের টপিক দেখতে হবে, আইটেম অথবা কারিকুলাম। কারিকুলাম তো স্টুডেন্টদের সবার হাতে থাকে না, বিভিন্ন মেডিকেলে দেওয়া হয়, আমরাও দিই। কারিকুলাম না থাকলেও ওই আইটেমের টপিক যেগুলো আছে সেগুলা দেখতে হবে। এরপরে যে কাজটা করতে হবে সেটা গাইটনটা খুলতে হবে। গাইটনটা অনেক স্টুডেন্ট করে কি, গাইটনটা একদম পবিত্র ধর্মগ্রন্থের মতো একদম উপরে তুলে রাখে। দেখা যায় ফার্স্ট শেষ হয়ে গেছে, একদম পরিষ্কার পরিচ্ছন্ন গাইটন একেবারে নতুন থেকে যায় অনেকের। তো এটা কিন্তু ধর্মগ্রন্থ না যে একদম তুলে রাখবা, সারা বছর শুধু গাইড গুলাই পড়বা, এরকম না। এত বেশি মর্যাদা দেওয়ার দরকার নাই এটা মানে ওটা এটাকে ইউজ করতে হবে। তো এখন হচ্ছে কি, এই বইটা পড়া শুরু করতে হবে। যখন পড়া শুরু করবা তখন দেখবে যে অনেক কিছু বোঝা যাচ্ছে, আবার অনেক কিছু বোঝা যাচ্ছে না। এখানে হতাশ হওয়ার কিছু নাই, কারণ তুমি মাত্র মেডিকেলে ঢুকছো। ঢোকার পরে তুমি বাংলা মিডিয়াম থেকে আসছো, শুরুতেই তুমি 100% প্রথমবারই বুঝে যাবা, এটা হওয়ার কথা না। তুমি হয়তো 50% বুঝতে পারো, 60% বুঝতে পারো। যারা অনেক বেশি হয়তো ইংলিশ মিডিয়াম থেকে আসছে বা খুব দ্রুত, এগুলো তো 100% খুব কম স্টুডেন্টই বুঝতে পারবে। এমনও হতে পারে তুমি মাত্র 30% বুঝতেছো, কিন্তু তারপরেও তোমার সেটা পড়তে হবে। এটা পড়ার সময় দাগাতে হবে ওই যে লেকচারে যে জিনিসগুলো পড়ানো হয়েছে, এবং আইটেমের টপিক যেগুলো ছিল সেই টপিকগুলো মাথায় রাখতে হবে। পড়ার সময় তুমি তখন নিজেই বুঝতে পারো যে কোন টপিকটা পড়া লাগবে বা মনে রাখা লাগবে, আর কোন টপিকটা মনে রাখা লাগবে না। তারপর আমি আরেকটা জিনিস বলি, সেটা হচ্ছে প্রথমবার যখন পড়বে তখন তোমাদের করতে হবে কি, ফুল স্পিডে পড়ে যাওয়ার চেষ্টা করতে হবে।
এখন এক জায়গায় বুঝতেছো না, একটা লাইন বুঝতেছো না, ওখানে আটকে থাকার দরকার নেই। সেটা অনেক সময় দেখা যায় প্রথম পৃষ্ঠায় আটকে মানে বোঝা যাচ্ছে না, কিন্তু তৃতীয় পৃষ্ঠায় গিয়ে বোঝা যায়। এরকম হয়, আমরা এরকম দেখি যে কোনো ক্ষেত্রে। এটা শুধু এখন না, পোস্ট গ্রাজুয়েশনের মেইন বই পড়ার সিস্টেম কিন্তু মানে শুধু ফিজিওলজি না, সব সাবজেক্টই এরকম, মেডিসিন থেকে শুরু করে সব সাবজেক্টই এটা। তো এটা দেখা যায় প্রথম পৃষ্ঠায় যেটা বোঝা যাচ্ছে না, তৃতীয় পৃষ্ঠায় গিয়ে বোঝা যাচ্ছে। তাহলে যতটুকু তোমার পড়া সেটা বা আইটেমে ক্লাসে পড়েছে সেটা তুমি পুরোটা একবার পড়ে ফেলো। বেশি বুঝো আর কম বুঝো যাই হোক, আর যেটা ইম্পর্টেন্ট মনে হয় সেটা দাগায় নাও। এরপরে দ্বিতীয়বার যখন পড়বা তখন দেখবে যে আরেকটু ইজি লাগতেছে, কারণ প্রথম পৃষ্ঠার জিনিসটা তুমি তৃতীয় পৃষ্ঠা বুঝে গেছো। হ্যাঁ, আর পুরোটা সাথে যদি একটার সাথে একটু সমন্বয় হয় তাহলে কিছু জিনিসটা একটু ক্লিয়ার হয়ে আসে। এরপরে একটা প্যারা যদি মোটামুটি বোঝা যায়, হয়তো এর মধ্যে হয়তো একটা বাক্য বোঝা যাচ্ছে না, তাহলে সেই ক্ষেত্রে তোমাদের করতে হবে ওই প্যারাটা, ওই বাক্য বোঝার জন্য অত বেশি বসে থাকার দরকার নাই। ওই প্যারাটা তুমি বুঝে গেছো, ঠিক আছে, ওটা প্রত্যেকটা শব্দের মর্মার্থ বোঝার কোনো প্রয়োজন নাই। ঠিক আছে, একটা বাক্যের মধ্যে একটা শব্দ বুঝতেছো না, সেটা আমরা দাগায় রাখো, একটা আন্ডারলাইন করে রাখো। যেহেতু তোমার বাক্যটা বোঝা হয়ে গেছে, তাহলে তুমি আগে যাও, ওখানে আটকে থাকার কোনো প্রয়োজন নেই। পড়া শেষ করে তুমি এরপরে এখানে সেখানে অর্থটা, শব্দার্থটা সেখানে লিখে রাখতে পারো গাইডনের মধ্যে। তাহলে সেক্ষেত্রে দেখা যাবে তোমার অত বেশি আর সময় লাগবে না। তবে তুমি যত কিছু যাই করো, এটা কিন্তু সেভ করে রাখতে হয়। কম্পিউটার যেমন আমরা কোনো কিছু টাইপ করার পরে সেভ করে না রাখি, তাহলে কিন্তু ওটা কম্পিউটারে সেভ করা থাকে না। তো আমাদের মাথায় কিন্তু এগুলো সেভ করে রাখতে হয়। কারণ কিভাবে সেভ করবে, পড়া শেষ হওয়ার পর সেটা একটু রোমন্থন করতে হবে, মেমোরাইজ করতে হবে, মনে মনে চিন্তা করে দেখতে হবে সেটা আমার মনে আছে কিনা। এরপর পারলে একটু বলার প্র্যাকটিস করতে হবে, বলার প্র্যাকটিস করতে হবে। এরপরে যদি সম্ভব হয় একজন ক্লাসমেট, রুমমেট হোক, সেটা আশেপাশে রোল নাম্বার পেলে আরো ভালো, তার সাথে ডিসকাস করার চেষ্টা করতে হবে। আর সবচেয়ে ভালো হচ্ছে কি, আর কাউকে তুমি বুঝাই দিতে পারো। আরেকজনকে যদি ডেমো দিয়ে দিতে পারো, মানে মেডিকেলের ডেমো সিস্টেমটা চলে। কারণ যে বেশি ডেমো দেয়, জ্ঞান এমন একটা জিনিস, এটা হচ্ছে আরেকজনকে দিলে এটা আরো বাড়ে। এটা হচ্ছে তুমি যখন আরেকজনকে বোঝানোর জন্য পড়বা তখন বেশি বোঝা যাবে। আমরা স্টুডেন্ট অবস্থায় যা বুঝতাম, টিচার হওয়ার পরে দেখে যাচ্ছি অনেক বেশি বুঝতেছি, কারণ হলো আরেকজন পড়ানোর জন্য পড়তেছে এই জন্য। পরীক্ষার জন্য পড়লে অনেক সময় বোঝা যায় না, কিন্তু আরেকজনকে বোঝানোর জন্য পড়তে গেলে অনেক কিছু ক্লিয়ার হয়ে যায়। তো এবং আর হচ্ছে আরেকজনকে বোঝালে এটা দীর্ঘদিন মনে থাকে। যাকে বুঝাইছো সে ভুলে যাবে, কিন্তু সে ওই আইটেমের পর দেখবে যে ভুলে গেছে, কিন্তু তুমি যে বুঝাইছো কিন্তু তোমার এর দীর্ঘদিন মনে থাকবে। তো এই জন্য মানে যত বেশি আরেকজনকে বোঝানোর চেষ্টা করবা, তত বেশি তোমার নিজেরই লাভ বেশি। তো এইভাবে মোটামুটি একটা সিস্টেমেটিক ওয়েতে যদি পড়াশোনা করো, তাহলে আশা করি তেমন একটা সমস্যা হবে না। তারপর যে কোনো সমস্যা হলে প্রত্যেকটা মেডিকেলে কিছু টিচার থাকে যারা স্টুডেন্টদের যে কোনো সমস্যার সমাধান করার জন্য চেষ্টা করে, তাদের সাথে দেখা করতে হবে। আর হচ্ছে ওই পুরো মানে জার্নিতেই মানে কখনোই হাল ছাড়া যাবে না। যে একটা পর্যায়ে যদি মনে হয় না আমি আর আমার পক্ষে আর মেইন বই পড়ে কন্টিনিউ করা সম্ভব না, সেই কাজটা করা যাবে না। এটা মানে কন্টিনিউ রাখার চেষ্টা করতে হবে। তো এটা কন্টিনিউ রাখতে গেলে অবশ্যই পড়ার সময়টা বাড়াইতে হবে। এখন তুমি যদি আইটেমের আগের দিন পড়তে বসো, তাহলে এটা ডিপলি পড়াতে সম্ভব না। এটা হচ্ছে যখন এই ক্লাস পড়াই ফেলে ওই ক্লাসটা সাথে সাথে পড়ার চেষ্টা করতে হবে, তখন আইটেমের আগেই মোটামুটি এটা ডিপলি পড়াটা সম্ভব। থ্যাংক ইউ স্যার, আপনি খুব গুরুত্বপূর্ণ কয়েকটা কথা বলছেন, আমি যদি একটু সেগুলো একটু মার্ক করি। যেমন স্যার, আপনি গ্রুপ ডিসকাশনের কথা বলছেন। আমরা এখনো রিমেম্বার করতে পারি যখন আমরা ফার্স্ট ফেজে ছিলাম। আমরা আমরা আমি যদি সৌরাদিতে আমাদের এক রুমে আমরা প্রায় 15 জন থাকতাম প্রথম বছর থেকে। তো আমরা যখন রাতে পড়তাম, এখানে নিশ্চয়ই 3টা বা 4টা ব্যাচ ছিল, 4টা গ্রুপ ছিল। তো আমরা এক গ্রুপ যখন পড়তাম, আমরা কমপক্ষে 4-5 জন ফ্রেন্ডরা মিলে বইটা পড়তাম। তো দেখা গেল একসাথে পড়লে আমি একটা শব্দের মানে বুঝতেছি না, বা আমি এইটার মিনিংটা বুঝতেছি না এই লাইনটার, হুম, তখন সবাই মিলে ডিসকাশন করলে এটা খুব মানে লং টার্ম মনে থাকে। And পরীক্ষার সময় যখন স্যার জিজ্ঞাসা করে, হুম, ফিজিওলজিতে কিন্তু সবসময় স্যাররা ডিরেক্টলি মুখস্থ জিজ্ঞাসা করে না, বলে তুমি এটা বুঝাই দাও, তুমি কি বুঝছো সেটা বুঝাই দাও। তখন আমরা যখন এটা ডিসকাশন করে পড়ি, তখন দেখা যায় সেটা আমাদের অনেকদিন মনে থাকে। আর একটা গুরুত্বপূর্ণ কথা বলছেন, ডেমো দেওয়ার কথা। মানে আমার মনে হয় পড়াশোনা মানে লং টার্ম মনে রাখার জন্য, একজন অলরেডি চ্যাট বক্সে কোশ্চেন করছে যে কিভাবে পড়াটা অনেকদিন ধরে মনে রাখবো। আমার কাছে মনে হয় ডেমো দেওয়াটা খুবই জরুরি স্যার। মানে ডেমো দিলে ওই পড়াটা একদম পার্মানেন্টলি ব্রেনের ভিতরে সেভ হয়ে থাকে আর কি স্যার। থ্যাংক ইউ স্যার, খুব হুম। সুন্দর কথা বলছেন। এবং সেটা হচ্ছে আমরা প্র্যাকটিক্যাল লাইফে অলরেডি আমরা তো পার করে আসছি ফার্স্ট ফেজ, আমরা দেখছি এগুলোর ইম্পর্টেন্স। স্যার, স্যার কয়েকটা কোশ্চেন আসছিল স্যার চ্যাট বক্সে। যে একটা কোশ্চেন আসছে, স্যার অনেকদিন ধরে পড়া কিভাবে হুম, মনে রাখবো, কিভাবে পড়লে ভাইবা এক্সাম গুলো ভালোভাবে দিতে পারবো। আমার মনে হয় অলরেডি স্যার আপনি অ্যান্সার দিয়ে দিচ্ছেন। স্যার হুম। একজন কোশ্চেন। অনেকদিন মনে রাখার ক্ষেত্রে একটা হচ্ছে কি, আমরা তো বললাম ডেমো দেওয়া, রিসার্চ করা এই বিষয়টা, আর মেমোরাইজ করা। মেমোরাইজ করা সেটা তো আছেই। আরেকটা বিষয় হচ্ছে কি, ছবিগুলোর দিকে একটু নজর দিতে হবে। যেগুলো ছবি আছে, যেসব ক্ষেত্রে মানে টেক্সট তো আছে, যেমন আমরা কোনো একটা জিনিস টেক্সট মুখস্থ করি, বোঝার চেষ্টা করি, বা টেক্সট অনেক সময় পড়ার সাথে তো অনেক সময় কিছু কিছু মুখস্থ করতে হবে, বিশেষ করে রিটেনের প্রশ্নগুলা। সেই ক্ষেত্রে আমাদের লেফট সেরিব্রাল হেমিস্ফিয়ার বা ব্রেনের বাম বলয় যেটা আছে সেটা কাজ করে।
কিন্তু এখন হচ্ছে আমরা ছবি দেখি, তাহলে সেটা কিন্তু ডান বলয়টাও কাজ করে। কারণ দেখা যাচ্ছে হচ্ছে কি মানে সেই ক্ষেত্রে একটু জিনিসটা মনে রাখাটা একটু বেশি সহজ হয়, মানে বিশেষ করে গাইড কিন্তু অনেকগুলো ছবি থাকে, এই ছবিগুলো একটু দেখার চেষ্টা করতে হবে এর সাথে সাথে। ওকে, থ্যাংক ইউ স্যার। একজন কোশ্চেন করে স্যার, এক্সামে ছবি আঁকতে হবে, ভালো আঁকতে পারি না। আমরা জানি স্যার অ্যানাটমিতে তো অবশ্যই খুব ছবি আঁকতে হয়, কারণ আমরা বিশ্বাস করি আমাদের প্রথমে যখন আমরা মেডিকেলে গেছিলাম আমাদের বড় ভাইরা বলছে যদি পরীক্ষায় কোশ্চেন আছে হোয়াট ইজ পেন, তাহলে তুমি একটা পেনের ছবি আঁকা দিয়ে আসবা যদি তুমি নাও লিখতে পারো। তা ফিজিওলজির ক্ষেত্রে ছবির গুরুত্ব কতটুকু, এবং সেক্ষেত্রে এক্সাক্ট ছবি হতে হবে নাকি ডায়াগ্রামিক ছবি হলে হবে? আচ্ছা, এখানে আসলে হ্যাঁ, তুমি যেটা বলছো অ্যানাটমিতে আসলে ছবির গুরুত্ব সবচেয়ে বেশি, ফিজিওলজিতে ছবির গুরুত্ব আছে। যেমন রিটেনের ক্ষেত্রে আমরা যখন একটা স্টুডেন্ট ছবি দেয় তখন কিন্তু আমরা নাম্বার একটু বেশি দিই যদি ছবিটা মানে ইয়ে হয়, মানে শুদ্ধ হয়। কারণ ছবিতে দুইটা জিনিস থাকে, ড্র এন্ড লেভেল। স্টুডেন্টরা অনেক সময় করে কি শুধু শুধু আঁকে, লেভেলিংটা করতে পারে না, কোন জিনিসটা কি বা কিসের ছবি আঁকছে সেটা তারা ওটা উল্লেখ করে না। এই জিনিসটা ওখানে গুরুত্বপূর্ণ, তারা হয়তো এখন না বুঝতে পারলো, এটা পরে বুঝতে পারবে লেভেলিং জিনিসটা কি। সেই জিনিসটাও কিন্তু ইম্পর্টেন্ট। তো এখন হচ্ছে অনেক সময় ফ্লো চার্টটাও খুব ইম্পর্টেন্ট রিটার্নের ক্ষেত্রে, ফ্লো চার্ট দিতে পারলে সেটা আমরা পছন্দ করি। ছবি দিতে পারলে অবশ্যই নাম্বার বেশি আসে। তো সেক্ষেত্রে দেখতে হবে কি মানে সময়ে কুলানো যাবে কিনা। আর যে কোনো ছবির ক্ষেত্রে প্রথম দিকে সবাই হয়তো অত এক্সপার্ট না হতে পারে, যেমন আমি নিজেও অ্যানাটমিতে একটা ছবি সেটা সবসময় আসতো আমাদের সময়, ওটা প্রথম যখন আমি আঁকি এটা আমার প্রায় 40 মিনিট লাগতো। তো পরবর্তীতে এটা প্র্যাকটিস করতে করতে পরে দেখলাম যে মোটামুটি 10 মিনিট হয়ে গেছে একটা বাজে, যেমন প্রখের আগে আগে। তো এটা হচ্ছে প্র্যাকটিসটাই করতে হবে, যত বেশি প্র্যাকটিস করবে তোমার সেরিবেলাম তত বেশি এটা ইয়ে হয়ে যাবে, ট্রেন্ড হয়ে যাবে। তখন সেই জন্য এটা আস্তে আস্তে এটা ইয়ে হয়ে যাবে, মানে তখন পারা যাবে। এটা খুব কঠিন কিছু না, এটা আস্তে আস্তে পারা যাবে। তো এখন হচ্ছে প্র্যাকটিসটা করা লাগবে, যার মানে এক্ষেত্রে দক্ষতা কম আছে তার প্র্যাকটিস বেশি করতে হবে, আর দক্ষতা যার বেশি আছে সে মানে কম প্র্যাকটিস করলেও হবে। স্যার আসলে এটা স্যার দেখছি স্যার, দেখা গেল পরীক্ষা হলে একটা ডায়াগ্রাম আঁকানোর জন্য সময় পাওয়া যায় সর্বোচ্চ 30 সেকেন্ড থেকে 1 মিনিট এরকম আর কি স্যার। তো এটা বারবার হুম, প্র্যাকটিস না করলে আসলে এটা পসিবল, বারবার প্র্যাকটিস করলে এটা পসিবল আর কি স্যার। স্যার এখানে কোশ্চেন হুম, আসছে স্যার, আপনার চ্যানেলের নাম কি স্যার? হয়। আপনার ইউটিউব চ্যানেল? এটা হচ্ছে লার্ন ফিজিওলজি ইন ইজি ওয়ে। আসলে আমি ইউটিউব চ্যানেলটা অত বেশি ইউজ করি না, আসলে ফেসবুকে ইউজ করে অভ্যস্ত। ইউটিউবে আমার যেটা আছে, আমার চ্যানেলে ভিডিও খুব বেশি নেই, আমার গুলা বিভিন্ন ছড়ানো ছিটানো আছে, কিছু জেনেসিস এর গ্রুপে আছে, কিছু এক্সিস এর ইয়েতে আছে। আবার আমার নিজের ইয়েতে লার্ন ফিজিওলজি ইন ইজি ওয়ে ইউটিউব চ্যানেলটার নামও ওইটা, ওখানে কিছু আছে ভিডিও। আর মূলত আমার ফেসবুক গ্রুপটাতেই আমি ভিডিওগুলো দিয়ে থাকি আর কি সাধারণত। আচ্ছা, থ্যাংক ইউ ছবি স্যার। বুঝা, আচ্ছা, হ্যাঁ জি স্যার। স্যার, ছবি বোঝা গেলে গেলে কি আর কি 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 একটা লেখা করতে হবে? দেখছিলাম। আহ, আমি ছবি কোশ্চেনটা বোঝা গেলে এবং ঠিক মতো মার্কিং করলে হবে কিনা এটা বোঝাচ্ছে, ওই যে মার্কিং ও বানানটা আচ্ছা, ভুল হ্যাঁ, হয়েছে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, ছবি বোঝা গেলে হবে, বোঝা গেলে হবে, তবে সুন্দর হলে একটু আরো ভালো আর কি, তো বোঝা গেলেও হয়। আচ্ছা, ওকে, থ্যাংক ইউ স্যার। স্যার একজন কোশ্চেন করছে আপনার ইউটিউব চ্যানেলে যে ক্লাসগুলো আছে এটা ফার্স্ট আইটেম কভার হবে কিনা? না আসলে হচ্ছে কি, আমি ওই সব ক্ষেত্রে ভিডিও দেখাটা মানে ওইভাবে ইয়ে করি না, পরামর্শ দিই না। মানে আমারও ভিডিও আছে, আমারগুলো দেখার জন্য আমি অত বেশি বলি না। আমি হচ্ছে কি যে ক্ষেত্রে তোমার ভিডিও দেখার দরকার মনে হয় শুধুমাত্র সেই ক্ষেত্রে ভিডিও দেখতে হবে। সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে মানে তোমার নিজের মেডিকেলের টিচাররা যে ক্লাসটা নিচ্ছে সেটাকে কিন্তু সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে। কারণ এক একটা বিশ্ববিদ্যালয়ে বা একটা মেডিকেলে মানে এক এক রকম এক্সামিনার থাকে, মানে এক্সামিনার এর মধ্যে অনেক পার্থক্য থাকে। তো এখন হচ্ছে কি ওই এক্সামিনাররা ওই মেডিকেলে যেসব এক্সামিনাররা আসেন ওনারা আসলে কোন ধরনের আনসার পছন্দ করেন, ওই ওই মেডিকেলের ইন্টারনাল যারা আছে ওনারাই সবচেয়ে ভালো জানে। শুধু ইন্টারনাল না, লেকচারার যারা থাকে তারাও তো ভাইবা অবজার্ভ করে, তারাও ভালো জানে। তো এই জন্য কিন্তু লেকচারটাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে। এরপর যদি সময় পাওয়া যায় তাহলে সেক্ষেত্রে ইউটিউব চ্যানেল দেখে আমারটা দেখতে পারো, আমার তো লার্ন ফিজিওলজি ইন ইজি ওয়ে, সেখানে কিছু ভিডিও আছে। কিন্তু এর বাইরেও ইন্টারন্যাশনাল অনেকগুলো ভিডিও তো আছে, ডাক্তার নাজিবের যেগুলো আছে সেটা তো অনেক বেশি ভালোভাবে এক্সপ্লেন করা। ইন্টারন্যাশনাল অনেক ভিডিও, নিনজা নাট আছে অনেকগুলা, এগুলো সবগুলো দেখা যেতে পারে। যেটা ইচ্ছে সেটা ইউটিউবে সার্চ দিলেই এখন মোটামুটি চলে আসে। এটা তবে হচ্ছে কি মানে ভিডিওর উপর আবার পুরোপুরি ডিপেন্ডেন্ট হওয়া যাবে না। আরেকটা বিষয় হচ্ছে কি, অনেক সময় অনেকে দেখা যায় শুধু ভিডিও পড়ছে কিন্তু বই পড়ে নাই, এটাও কিন্তু হয়। আমাকে একবার চট্টগ্রাম মেডিকেল একটা স্টুডেন্ট তার সাথে যোগাযোগ ছিল, বলে যে, স্যার আমি মানে কেমন হয়েছে জিজ্ঞেস করছিলাম। তো সে বিভিন্ন ভিডিও দেখে উপস্থিত ছিল, সে মানে পড়াশোনায়ও অনেক সিরিয়াস ছিল,
পর লাস্টে পর্যায়ে পরীক্ষা যতটুকু চিন্তা করছিলাম অতটুকু হয় না, কারণটা হচ্ছে কি আমি অনেক ভিডিও দেখছি, মোটামুটি কনসেপশনও ক্লিয়ার হচ্ছে। তো বই না পড়ার কারণে পরীক্ষায় ইয়ে হয় নাই। বই না পড়লে যেটা সমস্যা হয় সেটা হচ্ছে কি, অনেক সময় এক্সামিনার জিজ্ঞেস করে কোন বই থেকে পড়ছো এটা, বা কোন বই থেকে আনসার দিচ্ছ। তো অনেক সময় দেখা যায় হচ্ছে কি মানে সেক্ষেত্রে বলতে সমস্যা হয়। এটা কিন্তু ভিডিও দেখতে পারো, যতই ভিডিও দেখো কিন্তু ইয়ে করতে হবে, মানে বই পড়তে হবে। অন্তত ক্লিয়ার থাকতে হবে এটা কোন বই আছে, সেটা তোমার কাছে ক্লিয়ার থাকতে হবে। থ্যাংক ইউ স্যার। স্যার একটা সমস্যা হয় ভাইভাতে বা আমরা ফেস করে আসছি। সাপোজ বইতে একটা লেকচার, একটা ডেফিনেশন আছে, টিচার বা ডিপার্টমেন্ট হেড বা যে কোনো যে টিচার লেকচারটা নিল, উনি এক ধরনের ডেফিনেশন দেয়, এন্ড পরীক্ষার সময় উনি এক্সপেক্ট করে যে আমি উনার লেকচারে দেওয়া ডেফিনেশনটা বলি। এন্ড হয় কি, যদি মেইন ভাইভাতে যদি কোনো এক্সটার্নাল আসে, সে আবার জিজ্ঞাসা করে কোন বই থেকে পড়ছো, তখন আবার ম্যামের রেফারেন্স দেওয়া যায় না। স্যার এইটা কিভাবে আসলে সলভ করা যায়? মানে আমি লেকচারের ডেফিনেশন বলবো নাকি মেইন বই ডেফিনেশনটা বলবো, এটা আর কি স্যার। আচ্ছা, না এখানে তারপরেও কিন্তু মানে দুইটাই জানা থাকা উচিত। অনেক কিছু আছে হচ্ছে কি মানে আগে থেকে ইনফরমেশন নিতে পারলে ভালো। যেমন বলি এনিমিয়ার ডেফিনিশন, সেটা গাইটনে একটা আছে মোটামুটি, সেটা আমরা সবাই অ্যাকসেপ্ট করি। কিন্তু আবার চট্টগ্রাম মেডিকেলে যদি কেউ ভেবা দেয়, তার কিন্তু এখানে কোয়ালিটেটিভ অ্যান্ড কোয়ান্টিটেটিভ ডেফিসিয়েন্সি এই শব্দটা উচ্চারণ করতে হবে। তো এখন হচ্ছে কি বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম আছে, লেকচারেরটা মনে রাখতে হবে। তো সেই ক্ষেত্রে পাশে ইন্টারনাল যদি থাকে, উনি অনেক সময় মানে এটা সাপোর্ট দেওয়ার চেষ্টা করে, আবার সাপোর্ট দিতে না পারলেও উনি চেষ্টা করে হচ্ছে কি তাকে মানে সেভ করে নেওয়ার জন্য। তখন ইন্টারনাল দেখে যে না এই ছেলেটা তো আমার লেকচার করছে, আমার লেকচার ক্লাস করছে, মানে যখনই টিচারও বুঝে না সে আমার ক্লাস করছে, যে কোনো ভাবে তাকে সেভ করে নেওয়ার চেষ্টা করে পরীক্ষার হলে। এটা কিন্তু একটা সাইকোলজি টিচার থাকে। থ্যাংক ইউ স্যার। স্যার আমরা যদি আরেকটু এক কোশ্চেন নিই, সেটা স্যার, গাইটন তো আমরা জানি মেইন বই, গাইটনের বাইরে অন্য কোনো বই পড়ার দরকার আছে কিনা মেইন বই? হ্যাঁ, এখন আসলে হচ্ছে কি আমরা মেইন বই যেগুলো বলি মানে ওয়েস্টার্ন কান্ট্রির গাইটন আর গ্যানং। এখন হচ্ছে গ্যানংটা ফার্স্ট ইয়ারে আমরা সবকিছু পড়তে বলি না, খুব সিলেক্টিভ কিছু জিনিস আমরা মাঝে মধ্যে বলি পড়ার জন্য, খুবই কম। তবে ইন্ডিয়ান যে কোনো একটা বই রাখা উচিত, স্যাম্পল ইনকাম হোক বা কনসাস ফিজিওলজি হোক। কারণ কিছু কিছু জিনিস কি মানে আমাদের ইন্ডিয়ান সাবকন্টিনেন্টে এখানে ওই প্রশ্নের প্যাটার্নটা একটু ভিন্ন রকম। ওয়েস্টার্ন কান্ট্রিতে এগুলো একরকম, কিন্তু আমাদের এই উপমহাদেশের প্রশ্নগুলো আনসার করার জন্য উপমহাদেশের কিছু বই অনেক সময় দেখতে হয়। বিশেষ করে সেম টা আর কনসাস ফিজিওলজি এই বইয়ের থেকে যে কোনো একটা এই বিষয়টার সমাধান সম্ভব। ওই স্টুডেন্ট তো গাইড পড়ে, তো গাইড না পড়ে যদি কেউ এই যে স্যাম্বলিকাম বইটাও পড়ে, তাহলে সেক্ষেত্রেও কিন্তু তার মানে অনেক বেশি কনসেপশন ক্লিয়ার হয়, এবং সে অনেক ভালো করারও সম্ভাবনা থাকে। ওই জন্য একটা ইন্ডিয়ান বই রাখতে হয়। আবার অনেকগুলো আইটেম থাকে গাইটনের থাকেই না। ব্লাডের যে প্রথম প্রথম আইটেম, স্টুডেন্টরা কিন্তু ওই গাইটন ছেড়ে দেওয়ার এটা একটা অন্যতম কারণ। সেটা ব্লাডের প্রথম আইটেম যখন দেখে, ব্লাডের ফাংশন এন্ড কম্পোজিশন, দেখা যায় গাইটনে নাই, একদম নাই, এই চ্যাপ্টারটাই নাই। এখন হচ্ছে ব্লাডের প্রথম আইটেম যখন গাইটনের নাই দেখে, তখন তো সে স্বাভাবিকভাবে গাইডে ঢুকে ঢুকে যাবে। সে তো জানা না এটা কোথা থেকে পড়বে। তো সেটা সে কনসাস ফিজিওলজি অথবা স্যাম্পল ইনকাম ইন্ডিয়ান এখান থেকে যদি পড়ে, তাহলে সে আনসার দিতে পারবে সেখানে। তো এখন হচ্ছে কি আমি কনসাস ফিজিওলজির কথা বেশি বলতাম, কিন্তু তারপরে এখন দেখতেছি বিভিন্ন মেডিকেলে সব জায়গায় এটা এখনো পরিচিত হয় নাই। সেই কারণে সব জায়গায় স্টুডেন্টরা অত বেশি চিনে না। রাজশাহী খুলনার দিকে চিনে, মোটামুটি রাজশাহী মেডিকেল বা খুলনা মেডিকেলের দিকে যারা আছে ওনারা চিনে। সেখানে এগুলো রেফারেন্সও দেওয়া যায়, কনসাস থেকে বলতেছি বলা যায়, টিচাররা এটা অ্যাকসেপ্ট করে। তো সব জায়গায় এটা অত বেশি পরিচিতি পায় না সেক্ষেত্রে। তবে স্যাম্পল ইনকাম বইটা মোটামুটি সারা দেশে মোটামুটি সবাই চিনে, সেটা নেওয়া যেতে পারে। এবং সেটা অনেক গুছানো, মানে স্টুডেন্ট যে কারণে গাইড করে গুছানো বই পাওয়ার জন্য। সেই ক্ষেত্রে এটা যদি পড়ে তার কনসেপশনও ক্লিয়ার হবে, তাহলে সেক্ষেত্রে সে একটা গুছানো জিনিসও পাবে। তাহলে সেটা একটা ইন্ডিয়ান বই তার কেনা উচিত। স্যার আমরা নিজেরা এটা দেখছি স্যার, যে দেখা গেলো আমরা যখন কোনো ইউকে বা হচ্ছে ইউরোপিয়ান বা ফরেন কোনো বই পড়ি, মানে বিশেষ করে ওয়েস্টার্ন বই পড়ি, সে বইয়ের ল্যাঙ্গুয়েজ গুলো একটু হার্ড আমাদের কাছে। সেক্ষেত্রে ইন্ডিয়ান কিংবা বাংলাদেশি রাইটার গুলো সে পড়াশোনা গুলো মানে ওখানে একটু ইজি ল্যাঙ্গুয়েজ মনে হয় কি স্যার? থ্যাংক ইউ স্যার, অনেক হ্যাঁ, হ্যাঁ, আসলে সুন্দরভাবে বলছেন স্যার। স্যার কয়েকদিন আগে আপনার গ্রুপে দেখছিলাম স্যার, আপনি ফার্স্ট ইয়ারদের জন্য কিছু ফ্রি ক্লাসের অ্যারেঞ্জ করছেন আর কি স্যার। স্যার ক্লাসগুলো সেকেন্ড একটু ইয়ারের জন্য। বলতেন। সেকেন্ড ইয়ার। ও সেকেন্ড ইয়ারের জন্য স্যার। ফার্স্ট হ্যাঁ, ইয়ারদের জন্য কোনো এন্ডোক্রাইন ক্লাস অ্যারেঞ্জ ফিজিওলজি। করার ইচ্ছা আছে কিনা স্যার? ফার্স্ট ইয়ারের জন্য আসলে আমার কিছু ভিডিও আছে, সেগুলো আমি আস্তে আস্তে দেওয়া শুরু করবো আর কি, ইনশাল্লাহ। কিছু আমার গ্রুপেই আছে। তো এখন সমস্যা হচ্ছে কি আমি আসলে ওই প্রথম দিকে অনেক একটু লম্বা চওড়া ভিডিও দিছিলাম। তো এখন হচ্ছে কি বর্তমান যে জেনারেশন, এদের তো আসলে ধৈর্য কম, জেনারেশন জেড বলা হয়, 97 সালের পরে যাদের জন্ম তাদের তো মনোযোগ কম। তো আমি ভুলক্রমে এগুলো একটু লম্বা লম্বা করে ফেলছিলাম। তো এখন আমি চেষ্টা করছি এগুলো ভেঙে টুকরো টুকরো করে কিভাবে আপলোড করা যায় আর কি।
এমন একটা সমস্যা হয়ে গেছে, সমস্যাটা হচ্ছে কি আমি ওই আমার গ্রুপে, ফেসবুক গ্রুপে এগুলো দিয়ে থাকি। এখন যেটাই পোস্ট করি দেখি যে তারা বুস্টিং করতে বলে। এখন বুস্ট করা তো এক ঝামেলা, বুস্টিং কারণ দেখো রিচ হয় না। তো এখন হচ্ছে তারপরে আমরা এখন সরাসরি ভিডিও গুলো ফেসবুকে দিলে আর ইউটিউবের গুলো তারা একটু চেষ্টা করে রিচ যাতে কম হয়। এই জন্য যেমন আমি একটা ভিডিও দিছি ইতিমধ্যেই, হোমস্টেসিস প্রথম আইটেমের ভিডিও। প্রথমে তো বডি ফ্লুইড সম্পর্কে একটু আইডিয়া নিতে হয়, দিছি, কিন্তু ওটা তেমন একটা রিচ হয় নাই। কারণ হচ্ছে এটা ফেসবুক সিস্টেম করে দিচ্ছে, আমরা তো বুস্টিং করতে বাধ্য হই অথবা ইউটিউব ইউজ না করি এই কারণে। তো এখন ওই স্টুডেন্টরা যদি এটা জানতে চায় একটু খেয়াল রাখতে হবে, আমার গ্রুপে যেগুলো দিচ্ছি এটা খেয়াল রাখলে তারা বুঝতে পারবে, কারণ মানে অটোমেটিক রিচ হবে না। আর আরেকটা সমস্যা হচ্ছে কি, বর্তমানে যারা স্টুডেন্ট আছে তারা খুবই ইন্ট্রোভার্ট। মানে তারা হচ্ছে কি একটা একাডেমিক জিনিস দেখলে সেটাও প্রকাশ করতে চায় না, প্রকাশ করতে চায় না, যেমন একটা কোনো আর ফেসবুকের হচ্ছে কি ওই মানে একটা পোস্ট দেওয়ার সাথে সাথে কোনো মানে রিয়েকশন অথবা কমেন্ট না আসে, তাহলে রিচ অনেক কম হয়। এখন যদি কিছু কমেন্ট যদি স্টুডেন্টরা করে তখন দেখা যায় এটা অনেক ইয়ে হয়, মানে রিচ হয়। তো এখন দেখা যায় কেউ তো কমেন্ট করে না আজকাল, করে মানে স্টুডেন্টরা খুব লুকাইয়ে পড়ার চেষ্টা করে, যে মানে যাই কিছু একাডেমিক জিনিসগুলো মানে তারা প্রকাশ করতেই চায় না। তার কারণটা হচ্ছে কি আরেকজন এসে বলে যে আরে তুই তো সব করে ফেলছিস। তো এটাকে স্টুডেন্টরা খুব ভয় পায়। এটাকে ভয় পেলে হবে না, একদম প্রকাশ্যে পড়বা, পরে প্রকাশ্যে ঘোষণা করবে যে হ্যাঁ আমি তো এটা পড়ে ফেলছি। মানে শুরু থেকে অভ্যাসটা করার চেষ্টা করো, কারণ যদি লুকে চুরি করে করে পড়ে আসলে পড়াটা আগাবে না। আহ, আতেল ডাকুক, আতেল ডাকলে কোনো সমস্যা নেই। আমরা যখন মেডিকেল স্টুডেন্ট ছিলাম আমাদের অনেক বন্ধু বান্ধবকে সবাই আতেল ডাকতো। এইসব আতেল যারা ছিল এরা সবাই বর্তমানে প্রতিষ্ঠিত, এদের একজনও মানে ইয়ে হয় নাই, মানে প্রতিষ্ঠিত না হয়ে থাকে নাই। তো এখন যদি সবাই প্রতিষ্ঠিত হয় আতেল হয়ে, তাহলে আতেল হইলে অসুবিধা কি? তুমি মনে করো হ্যাঁ ঠিক আছে আমার ভাগ্য ভালো যে আমি আতেল হইলাম, সবাই আমাকে আতেল ডাকতেছে, এতগুলা ছেলের মধ্যে 200 স্টুডেন্ট আছে, আমার মেডিকেলে হয়তো বা 250 স্টুডেন্ট আছে, এতগুলো স্টুডেন্টের মধ্যে আমাকে আতেল ডাকতেছে, তো আমি তো ভাগ্যবান। তো মোটামুটি আতেল ডাকলে ডাকুক, এটা নিয়ে কে কি বলতেছে এটাকে পুরো করা যাবে না। একদম প্রকাশ্যে বলবা ঠিক আছে হ্যাঁ আমি সবকিছু বলতেছি, খুব বেশি ইন্ট্রোভার্ট থাকা যাবে না। তো যাই হোক ওইটা গ্রুপের কথা যেটা বলতেছিলাম, একটু খেয়াল রাখবা, তাইলে হয়তো অনেকগুলা এইগুলো চুকে পড়বে। স্যার অলরেডি আমরা আপনার গ্রুপের লিঙ্কটা আমাদের এখানে চ্যাট বক্সে দিয়ে দিছি। ওরা চাইলেই হচ্ছে লিঙ্ক ক্লিক করলে ওরা জয়েন করে ফেলবে। স্যার আপনি যেটা বললেন এটা আসলে এটা দেখছি স্যার যে আমরা প্রকাশ্যে পড়তে অনেকে ভয় পায়, যে আমরা পড়লে অনেকে বলবে "এই, তুই তো অনেক পড়ে ফেলতেছিস"। আমরা অনেকে হাইড করি যে হ্যাঁ আমি তো কিছুই পড়ি নাই, অথচ দেখা যায় পরীক্ষা খুব ভালো করে ফেলছে, তখন বোঝা যায় হ্যাঁ সে আসলে কতটুকু পড়ছে আর কি। তো আমার মনে হয় আমাদের এই ট্র্যাডিশন থেকে বের হয়ে আসা উচিত। যে একটা কথা আছে, আমি যখন শিক্ষার কথা বলবো বা একটা লার্নিং থ্রু শেয়ারিং একটা ব্যাপার আছে, আমি যত শেয়ার করবো তত পড়াটা আমার ভিতরে ভালো আয়ত্ত হবে আর কি। তো আমরা মনে হয় আমাদের নতুন জুনিয়ররা তারা এই ট্র্যাডিশন থেকে বের হয়ে আসবে। যদিও এটা টাফ, সবাই পড়াশোনা থেকে নিরুৎসাহিত করে কেন জানি আমাদের ব্যাচমেট লেভেল বা ইমিডিয়েট সিনিয়র লেভেল থেকে। আমার মনে হয় এটা সারা দেশে। তারাই এটা আপনার কাছ থেকে বা আমরা যারা সিনিয়র আছি আমাদের কাছ থেকে ভালো একটা গাইডলাইন পাবে ইনশাল্লাহ। তো স্যার আর কিছু কোয়েশ্চেন ছিল স্যার। আমরা যখন দেখছি যে সিবিএস এ যেহেতু গাইডলাইনের জিনিসটা ভালো নাই, বিশেষ করে ব্লাড চ্যাপ্টারটা, সেক্ষেত্রে অনেকে সিসি স্যাটার্জির বইটা পড়ে। সিসি স্যাটার্জির বইটা স্যার যদি কিছু বলতেন যেটা আসলে মানে কতটুকু বেনিফিশিয়াল হবে তাদের জন্য। আচ্ছা সিবিএস এর জন্য না? জি স্যার। হ্যাঁ, কার্ডিওভাস্কুলার ফিজিওলজিতে গাইডলাইন যে এত বিশাল আছে, মানে সেটা কিন্তু মানে এমবিবিএস স্টুডেন্টের পক্ষে পড়া সম্ভবই না, কোনোভাবে সম্ভব না। এটা পড়তে গেলে সে পাশ করাটাই কঠিন হবে। তো এখন হচ্ছে কি তবে কিছু কিছু জিনিস পড়তে হয়, সেটা আমরা ক্লাসে বলে দিই। আমার গ্রুপে কিন্তু আমি পৃষ্ঠা দিয়ে দিই, মানে গাইডলাইন কতটুকু করবে এবং আমি আমার লার্ন ফিজিওলজি ওই পৃষ্ঠাগুলো স্ক্রিনশট নিয়ে দিয়ে দিই যে এতটুকু এতটুকু করা লাগবে। তো সেই ক্ষেত্রে আমি যেটা বলি ইন্ডিয়ান যে কোনো একটা বই, সিসি চ্যাটার্জি হোক বা সেম্বলিঙ্গাম হোক বা কনসেপ্ট ফিজিওলজি হোক, যে কোনো ইন্ডিয়ান বই, মানে যে কোনো একটা ধরে পড়লে পারে। এখন সবগুলো বই তো পড়া সম্ভব না, মানে যার কাছে যেটা থাকে যে কোনো একটা বই ধরে পড়ে ফেললে সেটা সে লাভবান হবে। ইন্ডিয়ান বইগুলো অনেক বেশি গোছানো, বিশেষ করে দুইটা চ্যাপ্টার গাইড ওয়ানে পরে কুলানো যায় না। একটা হচ্ছে কার্ডিওভাস্কুলার ফিজিওলজি আর একটা লাস্টের দিকে নিউরো ফিজিওলজি, নার্ভাস সিস্টেম। এই দুটাতে ইন্ডিয়ান বই পড়তেই হবে, ইন্ডিয়ান বই না পড়লে আসলে সম্ভব না। ওকে, থ্যাংক ইউ স্যার। আমার মনে হয় আহ, আমার যতটুকু জানার ছিল আমি সেগুলো জিজ্ঞাসা করে ফেলেছি। এখন আমাদের এখানে যারা জয়েন করে আছো তোমরা যদি কোনো কোশ্চেন করতে চাও স্যারকে কোশ্চেন করতে পারো। আমি তোমাদের মাইক আনমিউট করার সব অপশন অন করে রাখছি, তোমরা মাইক আনমিউট করে স্যারকে কোশ্চেন করতে পারো বা চ্যাট বক্সে লিখেও স্যারকে কোশ্চেন করতে পারো। স্যারের কাছে কোনো দাবি আছে কিনা, স্যারকে কোনো কিছু জিজ্ঞাসা আছে কিনা, সেগুলো তোমরা স্যারকে সরাসরি করতে পারো। স্যার আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম। স্যার গাইডলাইন পড়ে যেহেতু কুলানো যায় না, তাহলে কোনটা মানে ফলো করব আসলে, মানে মেইনলি পড়ার জন্য? আচ্ছা এখানে হচ্ছে কি গাইড অনুযায়ী সবগুলো পারা যাবে না, ব্যাপারটা এমন না।
যেমন জেনারেল ফিজিওলজির প্রথম যে আইটেমটা হোমিওস্ট্যাসিস একটা আইটেম, এটা গাইটন পরে পারা সম্ভব। আবার এরপরে সেকেন্ড যে ইয়েটা, সেকেন্ড এগুলা সেলস এন্ড অর্গানালি, এরপর মেমব্রেন ট্রান্সপোর্ট আছে, এগুলো গাইটনে আছে তবে গোছানো নাই। তো যেসব ক্ষেত্রে গোছানো না মনে হয় সেসব ক্ষেত্রে আমি মোটামুটি ইন্ডিয়ান কোন একটা বই, বিশেষ করে সেম্বুলিংকে আমি পড়তে পারো তোমরা। সেম্বুলিকাম যে বইটা, এই বইটা যথেষ্ট ভালো। 9th এডিশন তো অনেক ভালো করছে, একদম লেটেস্ট এডিশন যেটা। 9th এডিশন না পেলেও এর আগের এডিশনটাও পড়তে পারো, যদি 9th এডিশন নাও পাওয়া যায়। তো সেম্বুলিকামের সর্বশেষ এডিশন যেটা 9th এডিশন, এটা মানে যথেষ্ট ভালো করছে। সেই ক্ষেত্রে এটা পড়তে পারো, কিন্তু অনেকগুলা আইটেম গাইটন থেকে পড়তেই হয়। যেমন আরবিসি তোমরা গাইডলাইন থেকে অবশ্যই পড়তে হবে। আর এটা তোমাদের জন্য বুঝতে আশা করি অত সমস্যা হবে না। আরবিসি বা রেড ব্লাড সেল, সেটা তোমরা ইন্টারমিডিয়েট লেভেলেই কিন্তু লোহিত কণিকা সম্পর্কে অনেক কিছু পড়ে আসছো। তারপর ব্লাড গ্রুপিং এটা কিন্তু গাইটনে আছে, ভালোই গাইটন থেকে ভালোই পড়া যাবে, কোনো সমস্যা নাই। আবার হিমোস্টেসিস একটা চ্যাপ্টার আছে প্লাটেলেট, এই আইটেমটা এটাও গাইটন থেকে পড়া যাবে। সবগুলো যে গাইটন থেকে পড়া যাবে না তা না। এটা মানে কিছু আহ, নির্দিষ্ট কিছু সিস্টেম, আমি যেটা একটু আগে বললাম কার্ডিওভাস্কুলার সিস্টেম, এটা একটু বেশি বড়। সেটা প্রথম দুটো আইটেম গাইটন থেকে পড়া যায়, কিন্তু কিছু আইটেম হয়তো মানে গাইটন থেকে পড়া যায় না। তো এখন হচ্ছে কি, আমরা অনেক সময় এটা গাইডলাইন দিয়ে থাকি যে কোত্থেকে পড়া উচিত। সেটা আমার গ্রুপেও আমি বলে থাকি। আমি তো যেখানে ক্লাস নিই ক্লাসেও বলে দিই এটা গাইডলাইন থেকে পড়বা, এটা গ্রাউন্ড থেকে পড়বা। টিচারদের থেকে পরামর্শ নিতে পারো। সেটা মানে সব আইটেমের ক্ষেত্রে আসলে একই নিয়মটা প্রযোজ্য না। সব ইয়ের ক্ষেত্রে যে ক্ষেত্রে যেটা প্রযোজ্য, তবে এটা বুঝতে পারবো হচ্ছে লেকচারের উপর। বিশেষ করে লেকচার যদি গোছালো হয় তাহলে সেই ক্ষেত্রে অনেক সময় লেকচারটা পড়ার পরই তুমি বুঝে ফেলবা যে থেকে মানে গাইটন থেকে পরে তুমি ইয়ে করতে পারবা কিনা। আর আরেকটা বিষয় খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে কি তুমি লেকচার নোটটাকে একটু সমৃদ্ধ করে রাখতে হবে। ওই গাইটন থেকে পড়ার পরে ওই লেকচার নোটের মধ্যে কিছু ইনফরমেশন যোগ করে নিতে হবে। এক্সট্রা ইনফরমেশন যেগুলো আছে সেখানে যোগ করে নিতে হবে, যাতে পরীক্ষার আগে রিভিশন দিতে পারো। এটা একটু খেয়াল রাখতে হবে। জি স্যার, ওকে, থ্যাংক ধন্যবাদ। ওকে স্যার, আমাদের ওয়েলকাম। চ্যাট বক্সে কোশ্চেন আসছে যে স্যার, গাইড আর মেইন বুক কোনটায় বেশি ফোকাস করব, আর যারা ইংলিশে একটু উইক তাদের কি করা উচিত? আচ্ছা, প্রথমে পরেরটা বলি। ইংলিশে যেটা দুর্বলতা আছে, আসলে ইংলিশে সায়েন্স থেকে যেসব স্টুডেন্ট আসে সবাই দুর্বল থাকে। আমি নিজেও অনেক দুর্বল ছিলাম ইংলিশে, আমরা কখনোই অত বেশি ভালো ছিলাম না। মানে এখনো বলা যাবে না যে আমরা ইংলিশে অনেক বেশি ভালো পারি, এমন এখনো পর্যন্ত বলা যাবে না। এটা হচ্ছে ইংলিশে সায়েন্সের স্টুডেন্টরা সায়েন্সের বিষয়গুলো পড়তে পড়তে ইংলিশে পড়ার তেমন একটা সময় পায় না। সবাই দুর্বল থাকে, এটা 90%ই দুর্বল। এই জন্য মানে এই জিনিসটা মাথায় রাখা যাবে না যে আমি ইংলিশে দুর্বল সেই কারণে এটা বুঝতে পারবো না। এটা চিন্তার কিছু করা নেই, যত সময় যাবে ততই আস্তে আস্তে তোমার দুর্বলতা কেটে যাবে, কমতে থাকে। তুমি মেনটেন করতে থাকো, প্রত্যেকটা চ্যাপ্টার পড়ার সাথে সাথে নতুন নতুন কিছু কিছু শব্দের অর্থ জানতে থাকবা। ওই শব্দটাই আবার পরে আরেকটা আইটেমে আসবে, তখন এটা দেখবে যে মানে ওই জিনিসটা আরেকটু কাজে লাগছে। এইভাবে আস্তে আস্তে আগাইতে হবে। কিন্তু যদি একদম না আগাও যে ঠিক আছে আমি ইংলিশে দুর্বল এই জন্য আমি ঠিক আছে মেইন বই পড়বো না বা পড়া আমার পক্ষে সম্ভব না, এটা কিন্তু মাথায় রাখা যাবে না। এটা অবশ্যই কাটানো সম্ভব, এবং মেডিকেল কলেজে কিন্তু ম্যাক্সিমাম স্টুডেন্টই অত বেশি ইংলিশে খুব বেশি শক্তিশালী এরকম না। আর এখন গাইড আর টেক্সট বুক, এখন এখানে হচ্ছে কি টেক্সট বুক তো পড়তেই হবে। কারণ গাইডের যে ব্যাপারটা, গাইডটা কেন লাগে, গাইডটা লাগে যেটা সেটা হচ্ছে কি ওই রিটেনে কোন ধরনের প্রশ্ন আসে সেটা বোঝার জন্য। অনেক ক্ষেত্রে হয় কি রিটেনে তো মানে নির্দিষ্ট একটা প্যাটার্নের প্রশ্ন আসে, কিছু কিছু প্রশ্ন, সবগুলো না, কিছু কিছু, যেমন পিবিকিউতে এখন আর কমন আসবে না, প্রবলেম বেস কোয়েশন কমন আসবে না। তো সেই ক্ষেত্রে কিছু কিছু কোয়েশন গাইড থেকে সরাসরি কমন আসে, বা বিগত বিভিন্ন সময় যে প্রশ্নগুলো আসছে সেগুলো দেখার জন্য অনেক সময় গাইড কাজে লাগে। তো তোমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে গাইড থেকে তোমরা যেখানে একটা চ্যাপ্টার পড়ার আগে, আমি তো বললাম লেকচার নোট পড়ার জন্য, সেই চ্যাপ্টারটা পড়ার আগে গাইড থেকে উত্তর না, শুধু প্রশ্নগুলা, উত্তর না থেকে শুধু প্রশ্নগুলো একবার চোখ বুলিয়ে যেতে পারো। চোখ বুলিয়ে এরপর গাইটনটা পড়ো। গাইটন অথবা যে কোনো একটা সেটা যদি গাইটন যদি না থাকে যে কোনো একটা ইন্ডিয়ান বই, এরপর দেখবে যে এটা মানে জিনিসটা খুব সহজ হয়ে গেছে। এখন আহ, ইয়েটা দুইটা সিস্টেম আছে। একটা সিস্টেম হচ্ছে কি নিজেই নোট করা, লেকচার নোট গাইডন সবকিছু মিলিয়ে নিজেই নোট করা। তো সেটা করতে গেলে অনেক বেশি সময় দিতে হয়, এবং এটা যারা করে অনেকে অনেক ভালো করে, অনার্স পায়, প্লেস করে, এরকম। আর আরেকটা সিস্টেম আছে, সেটা হচ্ছে কি গাইডের মধ্যেই মেইন বইয়ের ইনফরমেশন গুলা যোগ করে দেয়া, লিখে ফেলা অথবা কাগজে ইয়ে করে একটা স্টাফিং করে দিয়ে দেয়া ওইটা। এখন যদি তোমার এমনই হয় যে ঠিক আছে পরীক্ষার আগে তোমার তো রিভিশন দেওয়া লাগবেই রিটেনের জন্য, এবং ভাইবার আগে হয়তো তুমি যদি গাইড করো, সেই ক্ষেত্রে ওই এক্সট্রা ইনফরমেশন গুলো তোমার গাইডের মধ্যে লিখে ফেলতে হবে গাইডন গাইডন থেকে। আরেকটা বিষয় হচ্ছে গাইডে অনেকগুলো ভুল থাকে,
সেই ভুলগুলা কিন্তু তুমি যদি গাইড অন না করো তাহলে গাইডের ভুলগুলো বুঝতে পারবে না। ওই ভুলগুলো অবশ্যই কারেকশন করে নিতে হবে। এবং সেটা কিন্তু আইটেমের সময়, কাট ফাইনালের সময় এত সময় থাকবে না। কাট ফাইনাল অথবা টার্মের সময় তোমার কিন্তু ওই রিভিশন দেওয়ার জন্য পুরো জিনিসটা আইটেমের সময় গুছিয়ে ফেলতে হবে। আইটেমের সময় যদি গুছিয়ে ফেলতে না পারলে তাহলে তোমার ইয়ে হবে না। তো গাইড আমি একদম না করতেছি না, রিটেনের জন্য অনেক সময় লাগে। তো সেই ক্ষেত্রে তুমি যদি রিটেনের জন্য গাইড পড়ে থাকো তাহলে মেইন ইনফরমেশন গুলো ওখানে আশেপাশে লিখে ফেলবে। লেখার যদি জায়গা না থাকে একটা কাগজে লিখে সেখানে স্ট্যাম্পিং করে ওখানে লাগিয়ে দিতে হবে। সেক্ষেত্রে ওই পরীক্ষার আগে যাতে যাতে ওটা রিভিশন দিতে পারো। থ্যাংক ইউ স্যার। একজন স্যার বলছেন ফার্স্ট ফেজের জন্য যদি আপনি কিছু ক্লাস নিতেন। হ্যাঁ, আমি ফার্স্ট পেজের জন্য হচ্ছে কি আসলে ওই আমার তো কিছু ভিডিও মোটামুটি আমরা দিয়ে থাকি। হ্যাঁ, ওইটা আমার গ্রুপে ভিডিও আরো কিছু দেওয়ার ইচ্ছা আছে। দেখি এরপর হয়তো বা পারলে কিছু সময় পেলে লাইভ ক্লাসও নিতে পারলে নেবো ইনশাল্লাহ, যদি চলো সময় স্যার, সুযোগ আমরা হয় আর সেটার কি। জন্য অপেক্ষা করতেছি স্যার। আচ্ছা, আপনাদের আর কারো কোনো কোশ্চেন থাকলে আপনারা জিজ্ঞাসা করতে পারেন মাইক অন করে। আমার মনে হয় স্যার এতক্ষণ আলোচনায় আমাদের ফিজিওলজি নিয়ে যত ভয়, যত কনফিউশন, যত জিজ্ঞাসা ছিল সবগুলাই বুঝছো, আমার কারণ। কিছু জিজ্ঞাসা আছে স্যারের প্রতি। আচ্ছা, ওকে ওকে সাজ্জাদ। আচ্ছা, জিজ্ঞেস করো সাজ্জাদ। স্যার, আমি হচ্ছে মানে এখানে তো ফার্স্ট ইয়ারের স্টুডেন্ট নিয়ে আপনি বললেন তারা একটু ইন্ট্রোভার্ট, তাদের হয়ে আমি প্রশ্নগুলো করতেছি আর কি স্যার। স্যার, হুম। প্রথম কথা হচ্ছে স্যার, আপনার যে একটা ফেসবুক গ্রুপ আছে স্যার, এই গ্রুপটাতে স্যার আপনারা কিভাবে কাজ করেন একটু যদি আমাদেরকে বলেন ফার্স্ট ইয়াররা, তাহলে আইডিয়া পাইতো আর কি স্যার, আপনার গ্রুপটা থেকে তারা কিভাবে উপকৃত হবে। আচ্ছা, গ্রুপে আমরা সাধারণত যেটা করি একটা হচ্ছে কি পড়াশোনার সিস্টেম সম্পর্কে পরামর্শ দিয়ে থাকি। এটা লিখিত দিই, কখনো কখনো আবার হচ্ছে ভিডিও আকারে দিই, কখনো আবার লাইভে দিই। এটা একটা বিষয়, পড়াশোনার সিস্টেমের বিষয়টা। এরপর হচ্ছে কিছু একাডেমিক কন্টেন্ট সরাসরি যে কোনো একটা টপিক নিয়ে অনেক সময় আমরা করি কি, আমি নিজেও অনেক সময় পোস্ট দিই। পোস্ট গুলো হচ্ছে কি আমরা বাংলা ইংরেজি মিশিয়ে দিই যাতে স্টুডেন্টরা পড়তে মোটামুটি পছন্দ করে আর কি। অনেক সময় পুরোপুরি ইংলিশে দিলে এগুলা স্টুডেন্টদের পড়তে ইচ্ছে করে না এবং পড়েও না। তো এই জন্য আমরা যাতে সহজে বুঝতে পারে এই জন্য বাংলায় পোস্ট দিই, মেডিকেল টার্মগুলো ইংলিশে ইউজ করি কিন্তু বাংলায় সহজভাবে বোঝানোর এরকম। আমি নিজেও পোস্ট দিই, আবার আমাদের অনেক এক্সিকিউটিভ মেম্বার থাকে আমাদের প্যানেলের, এরও অনেকগুলো পোস্ট দেয় আমাদের। এবং যে কোনো ছাত্রছাত্রী চাইলে পোস্ট দিতে পারে। তোমরা নিজেরাও যদি কোনো পোস্ট দিতে চাও, যেমন তোমাদের একটা ক্লাস হয়তো হয়ে গেছে, তুমি নিজে একটা পোস্ট দাও, তাহলে এটা পোস্ট দিতে গেলে তোমার অনেক কিছু পড়া হয়ে যাবে। তুমি নিজেও কিন্তু পোস্ট দিয়ে দিতে পারবা। এই জন্য ক্লাস শুরু হওয়ার পরে তোমরা যে কেউ চাইলে পোস্ট দিতে পারো এবং সেগুলো আমরা অ্যাপ্রুভ করি ইয়ে করার জন্য। আর কিছু কিছু ক্ষেত্রে আমরা ভিডিও দিই, আবার মাঝে মধ্যে লাইভ নিই। এরপর আরো কিছু হচ্ছে কি আমরা অনেক সময় কিছু সেশন করি। যেমন হচ্ছে কিছুদিন আগে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে প্রথম হয়েছে এর মধ্যে ফার্স্ট প্রফেশনাল পরীক্ষায় সে সহ এবং আরেকজন ঢাকা মেডিকেলের সে তিনটা বিষয়ে অনার্স, আর এর সাথে সলিমন মেডিকেলে একজন ছাত্রী সেটা প্রশ্ন করছে, তারা উত্তর দিছে। তো এরকম হচ্ছে এর মাধ্যমে কিন্তু অনেক সময় দিক নির্দেশনা পাওয়া যায়, কারণ সরাসরি স্টুডেন্টদের থেকে যারা ভালো রেজাল্ট করছে তাদের থেকে তারা এটা পাইতে পারে। আর গ্রুপটাকে ইউজ করার একটা সহজ উপায় হচ্ছে যে টপিকটা সে জানতে চায়, ইতিমধ্যে আমাদের অনেক টপিক অনেকগুলো কন্টেন্ট হয়ে গেছে কিন্তু কন্টেন্ট গুলো অনেক নিচে পড়ে গেছে, এটা হয়তো মানে স্টুডেন্টদের চোখে পড়ে না। তো যেই টপিকে সে জানতে চায় সেটা হচ্ছে গ্রুপে ঢুকে ওটা সার্চ দিয়ে দেয়। সার্চ দিলে দেখবে যে অনেকগুলো কন্টেন্ট চলে আসবে, তাহলে সেই ক্ষেত্রে তারা এটা ইয়ে করতে পারে। আচ্ছা, এখানে পেজের নাম জিজ্ঞেস করছে, পেজটা হচ্ছে লার্ন ফিজিওলজি, তবে পেজটা আমরা এখনো নতুন করছি। আমার যে গ্রুপটা হচ্ছে লার্ন ফিজিওলজি ইন ইজি ওয়ে। আমি স্যারের গ্রুপটা এখানে চ্যাট বক্সে লিংক দিয়ে দিছি, তোমরা এখানে অ্যাড হয়ে যেতে পারবা। স্যার, এরপরের প্রশ্নটা হচ্ছে স্যার, আপনার গ্রুপ তো স্যার আমরা দেখতেছি প্রায় 2-3 বছর হচ্ছে মনে হয় স্যার। স্যার, হুম। আপনার কি মানে এইবারের এই যে 23-24 সেশন নিয়ে আপনার গ্রুপ থেকে কোনো প্ল্যান আছে কিনা, কোন একাডেমিক কোর্স বা এরকম কোনো বিষয়ে স্যার এরকম কোনো প্ল্যান আছে কিনা? আচ্ছা, এখানে হচ্ছে আমাদের আমরা প্রতি বছরই যেমন আমরা এবার সেকেন্ড ইয়ারে যারা স্টুডেন্ট আছে তাদের জন্য এন্ডোক্রাইন পুরো সিস্টেমটাই একেবারে ফ্রি একটা কোর্স চালু করে দিয়েছিলাম, এবং সেটা চলতেছে। 1000-এর উপরে এখন স্টুডেন্ট সেটাতে এনরোল হয়েছে। এদেরকে আলাদা একটা প্রাইভেট গ্রুপে অ্যাড করে 1100 জন মনে হয় তারা জয়েন করছে ইতিমধ্যেই, আলাদা একটা প্রাইভেট সেকেন্ড ইয়ারের স্টুডেন্টরা। তো এন্ডোক্রাইন আমাদের 18টা ভিডিও আছে, সেটা আমরা দিছি। তো এখন হচ্ছে ওই এন্ডোক্রাইনটা তো হচ্ছে আরেকটু স্যার, পরে। ক্লাসগুলো কি আপনি নিয়েছেন? এন্ডোক্রাইনের এই যে ক্লাসগুলো? এন্ডোক্রাইনও সবগুলাই আমার 18টা ভিডিও আছে। এবং আচ্ছা এটা আচ্ছা। মানে মোটামুটি কনসেপ্ট ক্লিয়ার করে যেতে হয়ে যায়। এন্ডোক্রাইনে মোটামুটি
আশা করি এগুলা করার পর আর কোনো মানে কনফিউশন অন্তত এমপিএস লেভেলে থাকবে না। এফসিএস পার্ট 1 লেভেলেও মোটামুটি এটা মোটামুটি ম্যাক্সিমাম ক্ষেত্রে কভার করে ফেলবে আশা করা যায়। তো এখন হচ্ছে ওই এন্ডোক্রাইনের মোটামুটি হয়ে গেছে। এটা কোর্সে রেডি। তো রেনাল সিস্টেমে আমাদের বেশিরভাগ ক্লাসই আছে, তবে এই ভিডিওগুলা হচ্ছে জেনেসিস এর প্লে লিস্টে আছে, কিন্তু আমি এগুলো পোস্ট করে দিই যখন রেনাল সিস্টেম শুরু হয়। সেই ক্ষেত্রে কার্ডিওভাস্কুলার সিস্টেমের বেশ কয়েকটা ভিডিও আছে, সেগুলো আমরা যখন তাদের কার্ডিওভাস্কুলার সিস্টেম শুরু হবে তো পোস্ট করে দিই। তো ব্লাডে আমাদের ভিডিও কম, সেটা আমাদের রেডি করার প্রক্রিয়া চলতেছে, সেটা অবশ্য আমাদের যারা সিনিয়র স্টুডেন্ট আছে তাদেরকে আমরা রেডি করতে বলছি। জেনারেল ফিজিওলজি আমারই সরাসরি ভিডিও আছে, এবং আমি আরো কিছু ভিডিও রেডি করার চেষ্টা করতেছি। তো এগুলা হলে আস্তে আস্তে এটা আরো এনরিচ হবে আমাদের গ্রুপটা। তো আশা করি তারা শুরু থেকে যদি এটা গ্রুপের দিকে নজর রাখে আর কি। সেটা হচ্ছে কি, মূল সমস্যা হচ্ছে এই রিচ না হওয়া ফেসবুকের, মানে এটা বুস্টিং করতে চাওয়া। এটা আমরা যখন ভিডিও দিই তারা যদি চুপ রাখে তাহলেই তারা মানে উপকৃত হবে আর কি। অনেক সময় আমরা হয় কি দেখি যে একটা ভিডিও দিলাম, মানে এটা রিচ হয় নাই, তো সেই ক্ষেত্রে মনে হয় যে ভিডিওটা দিয়ে তেমন কোনো লাভ হয় না। ওই জন্য অনেক সময় বেশি আর দেওয়া হয় না। তো যখন দেখা যায় স্টুডেন্টরা এটাতে কমেন্ট করতেছে বা তারা মানে বলতেছে যে তারা উপকৃত হচ্ছে, তখন সেই ক্ষেত্রে আমরা খুব দ্রুত আরো কিছু ইয়ে করার চেষ্টা করি। যখন তারা তাদের চাহিদা জানায় সেটা, সেক্ষেত্রে তখন আমরা ওই চাহিদাগুলো পূরণ করার চেষ্টা করি। আবার অনেক সময় স্টুডেন্টরা তারা কিন্তু প্রশ্ন করে, তারা অনেক মানে সমস্যায় যখন পড়ে তারা প্রশ্ন করে, এই প্রশ্নগুলোর আমরা উত্তর দিই। কারণ ক্লাস শুরু হওয়ার পরে নিত্য নতুন প্রশ্ন মাথায় চলে আসে। এটা সেটা অনেক একাডেমিকও হতে পারে, একাডেমিক ছাড়াও কিন্তু অনেক প্রশ্ন থাকে। যেমন অনেক সময় বলে যে না, আমার রুমমেটরা তো মাত্র 2-3 ঘন্টা পরে পরে আইটেমের স্বাদ পাচ্ছে, আর আমি মানে সারাদিন পরে কোনো রকম ছয় পাচ্ছি, তাহলে আমার কি হবে? এরকম অনেক ধরনের মানে প্রশ্ন থাকে স্টুডেন্টদের। তার মানে সব ধরনের বিষয়গুলোতে আমরা তাদেরকে হেল্প করার চেষ্টা করি। অনেক সময় অনেক স্টুডেন্ট সরাসরি মেসেঞ্জারে আমাকে নক দেয়, সেক্ষেত্রেও কিন্তু আমি মেসেঞ্জারে উত্তর দেওয়ার চেষ্টা করি সব ক্ষেত্রে। এমনকি একবার একটা ইয়ে হয়েছে, মানে সলিমুল্লাহ মেডিকেলের স্টুডেন্ট ফার্স্ট প্রুফ দিছে, দেওয়ার পরে সে ইয়ে হলো মানে হয়েছে কি মানে ইয়ের সাথে লোডশিট যেটা নিছে সেটা অ্যাটাচ করছে কি করে নাই ঠিক মতো, এটা নিয়ে সে মানে খুব কনফিউজ হয়ে গেছে। আমার টেনশনে সে পড়তে পারতেছে না। পরবর্তী বাইবেসি পরীক্ষা খারাপ হওয়ার মতো অবস্থা। আমাকে স্যার এখন কি করবো? তো যাই হোক, আমি মোটামুটি আমার যতটুকু এবার পরামর্শ দিলাম। আর আমার সাথে তো এখানে যেহেতু স্বাভাবিক সব জায়গায় তো মানে আমার কলিগরাও আছে সব জায়গায়, তো আমার যাই হোক পরামর্শ যেটা দিলাম। তো পরবর্তী যেটা নিয়ে সে মানে মানে ফিল করবে কিনা চিন্তা করতেছিল, টেনশনে পড়তে পারতেছিল না, যে পরে বায়োকেমিস্ট্রি খারাপ হয়ে যাওয়ার মতো অবস্থা। পরে দেখি সে ফিজিওলজিতে অনার্স মার্ক পাইছে। তো এরকম অনেক সময় তো যে কোনো মানে অনেক বিষয়ে পরামর্শ স্টুডেন্টরা চাই, সব বিষয়ে আমরা মোটামুটি পরামর্শ দেওয়ার চেষ্টা করি, এটা মানসিক হোক বা একাডেমিক হোক, সব ধরনের। স্যার আরেকটা প্রশ্ন ছিল যে স্যার আমাদের তো বাংলাদেশি মানে রাইটার, বিশেষ করে স্যার আমরা দুইটা সেশন যে করলাম গত সেশন, একটা হচ্ছে আমাদের শ্রদ্ধেয় প্রফেসর মুজাম্মেল স্যার, আর একটা হচ্ছে আমাদের চন্দনা সরকার ম্যামরা ফেসবুকে যেমন একটিভ, ম্যামের তো একটা ইউটিউব চ্যানেল আছে প্রায় এখন 95,000 সাবস্ক্রাইবার। স্যার ম্যামের কিন্তু আবার অনেকগুলো বই আছে। ম্যামের কালকে সেশন নেওয়ার পর ডিএনএ মেডিকেল মার্টে অলরেডি বই শেষ। আমি ম্যামের সাথে একটু আগে কথা বলে আবার বই অর্ডার করলাম। স্যার আপনাকে আমি মনে হয় গত বছরও প্রশ্ন করছিলাম, আপনার কোনো হ্যাঁ, প্ল্যান আছে কিনা স্যার বই লেখা নিয়ে, বা আপনি আমি এরকম কোনো আগাচ্ছেন হ্যাঁ কিনা? আমিও ওই যে মোজাম্মেল স্যার যেমন বললো না, আমি মোজাম্মেল স্যারটা দেখলাম, চন্দনা ম্যাডামটা দেখি নাই, মোজাম্মেল স্যারটা দেখলাম। স্যার বলতেছিল যে মোটামুটি স্যার মানে কত সাল থেকে শুরু করছে, মোটামুটি প্রায় 5 বছর মানে ইয়ে করতে শেষ করতে। তা আসলে ব্যস্ততার কারণে সবাই বেশি আগানো যায় না। কি আমি আগাইছি একটা লেখার জন্য, সেটা পুরো ফিজিওলজি নিয়ে না, পুরো ফিজিওলজি লেখার প্ল্যান নাই আমার। আমার যেটা প্ল্যান সেটা হচ্ছে সবচেয়ে কঠিন যেটা সিস্টেম, নিউরোফিজিওলজি, নার্ভাস সিস্টেম, সেটা নিয়ে আমি আগাচ্ছি। কারণ এই যে নিউরোফিজিওলজি স্টুডেন্টরা মানে ইয়ে হয়ে যায়, এটা দেখা যায় তখন মানে কি পড়বে কোত্থেকে পড়বে কিছুই বুঝতে পারে না। এটা এবং বেশ ভালো একটা গ্যাপ থেকে যায় নিউরোফিজিওলজি যেটা সেটা নিয়ে। এবং পরবর্তী ডাক্তার হওয়ার পরে খুবই সমস্যা হয়। ডাক্তার হওয়ার পরে স্টুডেন্টরা পরে একটু মানে এটা নার্ভাস সিস্টেম কোত্থেকে পড়বো, আমাদের সাথে অনেকে যোগাযোগ করে কোত্থেকে কিভাবে পড়বো, খুবই কষ্ট হয় স্টুডেন্টদের বুঝতে। এটা মানে প্রফেশনাল প্রক্রিয়ার সমস্যা হয়, ডাক্তার হওয়ার পরে আরো সমস্যা হয়, তখন এফসিএস পাওয়ার রান দেবে কখন। এই জন্য আমি চেষ্টা করতেছি মানে নিউরোফিজিওলজিটা এই 23-24 সেশনের যখন নার্ভাস সিস্টেম ক্লাসটা শুরু হবে তার আগেই ইনশাল্লাহ চেষ্টা করবো এটা শেষ করার জন্য আর কি। আমার ইয়ে আছে যদি আল্লাহ তৌফিক দেয়। স্যার ইনশাল্লাহ আমরা এই বইটা আমাদের পাবলিকেশন থেকে বের করতে চাই স্যার, আগে থেকে আপনাকে বলে রাখলাম স্যার, যদি আচ্ছা, সুযোগ থাকে ইনশাআল্লাহ। স্যার হ্যাঁ, ইনশাআল্লাহ। আমাদের পাবলিকেশন থেকে। স্যার আর একটা প্রশ্ন যেটা স্যার মানে অনেকেই মানে ধরেন এখন তো ফিজিওলজি যে তারা পড়তেছে তারা ভাবতেছে হয়তো বা এটা আমার প্রপ পাস করলে, মানে অনেকে, আমি যেমন মেডিকেলে থাকতে আমি চিন্তা করতাম প্রপ পাস করলেই বাঁচি, এর পরে কি হবে না হবে এটা পরে দেখা যাবে।
তো এখন যখন স্যার রেসিডেন্সি প্রিপারেশন নিচ্ছি, এখন বুঝতেছি যে স্যার মানে আসলে সেই প্রপের পড়া আবার পড়া লাগতেছে। যেমন স্যার আজকে হুম। রেসপিরেটরি সিস্টেমের ক্লাস ছিল। আহ, তো স্যার এদেরকে একটু যদি বলে দিতেন যে মানে এটাকে কিভাবে তারা কনসেপ্টটা ক্লিয়ার করলে এই যে আমার অবস্থায় যখন আসবে, মানে আবার যখন পোস্ট গ্রাজুয়েশনের জন্য পড়া লাগবে, তখন কিন্তু তার একটা উৎসাহ কাজ করবে। আর রেসপিরেটরি সিস্টেম, ও এটা তো আমি ফার্স্ট ইয়ারে খুব ভালো করে পড়ছিলাম, আমাকে তো ওই স্যার এভাবে ভালো করে বুঝাইছিল। আমি তো টাইডাল ভলিউমটা নিয়ে কনসেপ্ট যেটা, এটা তো আমি ভালো করে জানি। এটা একটু যদি স্যার তাদেরকে বলে দিতেন, তাহলে তারা এখন থেকেই জানতো। আমি তখন কিন্তু এত বেশি জানতাম না স্যার, যখন ফার্স্ট ইয়ারে ছিলাম। হ্যাঁ, এখানে আসলে আমাদের দেশের সবগুলা মেডিকেলে যে সমস্যাটা সেটা হচ্ছে সিনিয়ররা পরামর্শ দেয় যে পাশ করলে যথেষ্ট, আর কিছু দরকার নাই। এই যে পরামর্শটা দেয় বিশাল একটা ভুল পরামর্শ, এবং এই ভুল পরামর্শের কারণে সবারই একই অবস্থা। মানে 90% ছেলে ছেলে মেয়ে তখন চিন্তা করে যে এই পাশ করতে পারলেই হবে, আমার আর বেশি কিছু পড়ার দরকার নাই, এর চেয়ে বেশি দরকার নাই। এটা বিশাল একটা ভুল সিদ্ধান্ত। আর ফিজিওলজিতে বেসিক না থাকার কারণে আমি এখন প্রায়ই দেখতেছি এখন ফার্মাকোলজিতে স্টুডেন্টরা ফেসবুকে লিখতেছে বিভিন্ন মেডিকেলের যে আমি তো ফার্মাকোলজি কিছু বুঝতেছি না। এখন সে কেন বুঝতেছে না, না বুঝার কারণ হলো সে ফিজিওলজি ভালো করে পড়ে নাই। ফিজিওলজি হচ্ছে মানে ভাষা ভাষা, ফার্স্ট তো সে পাস করছে। আর ফার্স্ট পাস করছে ঠিক আছে, ওই যে সুপারফিশিয়াল লার্নিং যেটা, সেটা হচ্ছে, কিন্তু ডিপ লার্নিংটা তার হয় নাই। তো এই জন্য এই যে এটা যদি না হয়, সে পরবর্তীতে ফার্মাকোলজি বুঝবে না। এরপর যখন আবার ফিফথ ইয়ার সে মেডিসিনও বুঝবে না। এরপর যখন ডাক্তার হবে তখন সে দেখবে যে ওই ইয়েতে গিয়ে তখন হলো এফসিএস পার্ট 1 বলে এমডিএমএস বলে ওখানে চান্স পেতে তার খুবই কষ্ট হবে। তখন এই যে ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার পড়ে নাই, যদি ডিপ লার্নিং হয় নাই, তখন এটার শুধু কাজা আদায় বলে, মানে কাজা কাফারা সব আদায় করতে হবে একসাথে। তখন এই যে তখন একটা বিরাট সমস্যা। তখন একদিকে চলতে হয়, তখন তো আর মা বাবা থেকে টাকা নেওয়া যায় না, তখন নিজের ইনকামে চলতে হয়। একদিকে ইনকাম করতে হয়, চাকরি করতে হয়, এর মধ্যে আবার কোচিং করতে হয়, কোচিং এও অনেক টাকা লাগে। এরপর আবার এই সব পুরানো পেন্ডিং পড়াশোনা কাজা কাপড় আদায় করা, এগুলো অনেক কষ্টকর হয়। তো এই কাজটা যদি তারা ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে করে ফেলতো, তাহলে কিন্তু পরে ফার্মাকোলজি বুঝতেও কষ্ট হতো না, মেডিসিন বুঝতেও কষ্ট হতো না। তো এই জন্য যারা এই যে আগে থেকেই প্রত্যেকটা সিস্টেম পড়বে, তাহলে তখন ভালো করে পড়বে, তখন সেক্ষেত্রে সেটা মেডিসিনও সে ভালো করে পড়বে। এবং একইভাবে ফিজিওলজিটা পড়ার পরে সেটা একেবারে বইটা তার সে ফেলে মানে সরাই রাখবে না। এরপরে যখন সে ফার্মাকোলজি পড়বে, তখন রিলেটেড যেটা ফিজিওলজি সেটা সে আবার পড়া উচিত, যখন ফার্মাকোলজি পড়বে। ফিফথ ইয়ারে যখন সে মেডিসিনে কোনো একটা সিস্টেম পড়বে, তখনও যখনই ফিজিওলজির একটা টপিক আছে, সে সেটা একটু ফিজিওলজি বই আবার খুলে দেখা উচিত। তো এই জন্য আরেকটা হচ্ছে কি, ফিজিওলজি থেকে তো একটা বড় অংশ আসে যে কোনো পোস্ট গ্রাজুয়েশন পরীক্ষায়, এটা আমরা ইয়েতে বলি, মানে এফসিএস পার্ট 1 বলি, তারপর হচ্ছে এমডিএমএস রেসিডেন্সি বলি। সব ক্ষেত্রে এটা এখান থেকে একটা অংশ তো আসেই। তার চেয়ে বড় কথা হচ্ছে কি, এই ফিজিওলজি অংশটা না বুঝলে সে অন্যান্য অনেকগুলো অংশ সে ঠিক মতো বুঝতে পারে না। যার ফিজিওলজি পড়া আছে সে মেডিসিনের একটা টপিক হয়তো সে যেটা মানে 1 ঘন্টায় বুঝবে, সে একই টপিক যার ফিজিওলজিতে বেসিকটা দুর্বল, তার হয়তো 3 ঘন্টা লাগতে পারে। তো এখানে কিন্তু তার এটা মানে অনেক বেশি সারা জীবনের জন্য এটা কাজে লাগতেছে। তো এই জন্য প্রত্যেকটা সিস্টেম ভালো করে পড়তে হবে। এবং আমি নিজে যখন এফসিএস পার্ট 1 দিই, বিকজ এমবিবিএস লেভেলে যেসব সিস্টেম ভালো করে পড়ছি, দেখি যে মানে এফসিএস এর প্রত্যেকটা প্রশ্ন তো মানে পার্ট 1 এর খুবই কনফিউজিং, মানে প্রচন্ড কনফিউজিং। তো সেখানে কিন্তু যেগুলো এমবিবিএস লেভেলে ভালো করে পড়ছিলাম, সেগুলাই দেখি ভালো আনসার দেয়া গেছে। কিন্তু ওই যেগুলো পরে পড়ছি তখন দেখলে ওগুলা মানে কম মনে আছে, সেগুলো কনফিউশন থেকে গেছে, অনেক ক্ষেত্রে আন্দাজে দিতে হয়েছে। তো এই জন্য কিন্তু এই বিষয়টা শুরু থেকেই এই বিষয়ে সিরিয়াস থাকা উচিত। কেউ যদি বলে যে হ্যাঁ পাশ করলেই যথেষ্ট, তার পরামর্শ কোনোভাবেই শোনা যাবে না। এটা শুনতে গেলেই সারা জীবনের জন্য একটা লস করে ফেলবো। থ্যাংক ইউ স্যার। স্যার এটার আমি একটা দেই, আমি স্যার গত অক্টোবরে ইন্টার্নশিপ আমার শেষ হয়েছে এবং জানুয়ারিতে আমি এফএসএস পার্ট 1 পাস করছি স্যার। তো দেখা গেল আমার হ্যাঁ, সময় ছিল হ্যাঁ। মাত্র 2 মাস, এর ভিতর বিভিন্ন ব্যস্ততার হুম, মাঝে পড়ার সময় পাইছি 1 মাস। এখন আমি ফিজিওলজিতে বিশেষ করে ফার্স্ট ইয়ার থেকে প্রচুর ডেমো দিতাম, মানে আমি ব্যাচমেটদের আর রুমমেটদের প্রচুর ডেমো দিতাম। এফএসএস পার্ট 1 কিছু কোশ্চেন আসছে, যেমন অ্যাথলেটদের ক্ষেত্রে হার্টের কন্ডিশন ক্ষেত্রে কেমন হয়, সেই কোশ্চেন আমি কিন্তু এফএসএস এর আগে পড়ার টাইমই পাই নাই। তো সেই যে ফিজিওলজিতে পড়ে রাখছিলাম, যে ডেমো দিছিলাম, ওই নলেজ দিয়ে এইসব কোশ্চেন গুলো আমি কারেক্ট করে আসছি। তো স্যার আমরা হুম, মনে করি যে যারা ফিজিওলজি খুব ভালো করতে পারবে, প্রথম থেকে ভালো করে পড়তে পারে, তারা ইনশাল্লাহ ইন ফিউচারে মেডিসিন শুরু করে যে কোনো সাবজেক্টে খুব ভালো করতে পারবে। এবং যত এন্ট্রান্স এক্সাম আছে, সেটা এফসিএস হোক, এমডি হোক, ইভেন ইউএসএমএলএ অর ফরেন এক্সাম, এগুলো খুব ভালো করবে ইনশাল্লাহ। হুম। তো স্যার আমরা আজকে প্রোগ্রামের প্রায় শেষের দিকে, আপনি যদি আমাদের লাস্ট কিছু উপদেশ দিয়ে আমাদের আজকে প্রোগ্রামটা শেষ করে দিতেন স্যার। আচ্ছা, এখন লাস্টে যে বলতে চাই সেটা হচ্ছে কি, তোমাদের সবসময় একটা মানে স্বপ্ন থাকতে হবে।
আমি প্রথমে ওই 7 হ্যাবিটস অফ হাইলি এফেক্টিভ পিপলের প্রথম কথাটা বলছিলাম, প্রথম হ্যাবিটটা। দ্বিতীয় যেটা উনি হ্যাবিট বলছেন সেটা হচ্ছে বেগিন উইথ দ্য এন্ড ইন মাইন্ড। আমার ওটা হচ্ছে কি, মানে পরিণতি ভেবে কাজ করা। সেটা হচ্ছে আমি পরবর্তীতে কি হতে চাই, পাশ করার পরে আমি কোন লেভেলে যাইতে চাই, সেটা কিন্তু এখন থেকে চিন্তা করতে হবে, সেই স্বপ্ন এখন থেকে দেখতে হবে যে আমি কোন লেভেলে যেতে চাই। সেই জিনিসটা দেখলে এটা আমাদের ক্ষেত্রে একটা ইঞ্জিন হিসেবে কাজ করবে। আমি সবসময় বলি সেটা হচ্ছে কি, সব ক্ষেত্রে আমাদের হোয়াইটটা ক্লিয়ার করা থাকা উচিত। এখন আমি মেডিকেলে চান্স পেয়েছি, সেটা হচ্ছে আমাকে সবাই ভালো ছাত্র বলবে, আমি মেডিকেলে চান্স পেয়েছি সেটার জন্য না। আমি একজন এক্সট্রাঅর্ডিনারি চিকিৎসক হবো, একজন দেশ সেরা এবং গ্লোবাল স্ট্যান্ডার্ড একজন চিকিৎসক হবো, এবং সারা দেশে আমার খ্যাতি সুনাম ছড়িয়ে পড়বে। এই ধরনের লেভেলে আমি নিজেকে এই ধরনের উচ্চতায় পৌঁছানোর জন্য চেষ্টা করব। এই জিনিসটা সবসময় স্বপ্ন থাকতে হবে। এই স্বপ্ন যখন সবসময় থাকবে এবং এটাকে চিন্তা করি সামনে যখন আগানোর চেষ্টা করবে এবং স্মার্ট ওয়েতে, মানে আমরা অনেক সময় বলি হার্ড ওয়ার্ক করার জন্য, কিন্তু হার্ড ওয়ার্কটাও সবসময় ঠিক মতো হয় না, মানে সফলতা আনে না। হার্ড ওয়ার্ক ইন প্রপার ডিরেকশন বা স্মার্ট ওয়ার্ক ইন প্রপার ডিরেকশন, এই জিনিসটা। তো এখন স্মার্ট ওয়ার্ক যেটা, সেটা কিভাবে হবে, সেটা হচ্ছে সিনিয়রদের থেকে, বিশেষ করে টিচারদের থেকে পরামর্শ নিয়ে সঠিক পথে তোমাদেরকে আগানোর চেষ্টা করতে হবে এবং স্বপ্নটাকে কখনো বাদ দেওয়া যাবে না। আমি একজন গড়পড়তা ডাক্তার হবো, সেটা মানে কখনো চিন্তায় আনা যাবে না। অথবা কোনো লক্ষ্যহীন, ঠিক আছে এমবিবিএস এ ভর্তি হয়েছি, আইটেম দিচ্ছি, কার্ড দিচ্ছি, টার্ম দিচ্ছি, প্রব দিচ্ছি, আগায় যাচ্ছে, এরপরে আমাদের ভবিষ্যৎ কোনো উচ্চাকাঙ্ক্ষা নাই, এই ধরনের যাতে জীবন না হয়। ফেসবুকে দেখি অনেক স্টুডেন্ট ইন্টার্নশিপ শেষ করে ফেলছে, শেষ করার পর বলতেছে আমি এখন প্র্যাকটিস করতে যাচ্ছি, কিন্তু প্র্যাকটিস করার সাহস হচ্ছে না। তো এখন একটা স্টুডেন্ট এমবিবিএস পাস করছে, এরপর 1 বছর ইন্টার্নশিপ করছে, তখন সে চেম্বার করার সাহস করতেছে না কেন? কারণ সে বলতেছে আমি কোথাও কোনো কোর্স করতে পারি কিনা, যে কোর্স করলে আমি চেম্বার প্র্যাকটিস করতে পারবো। তো এখন সে তাহলে কেন এমবিবিএস টা কিভাবে পাস করলো, ইন্টার্নশিপ কিভাবে শেষ করলো, তার চেম্বার করার মতো সাহস হয় না। তো এই জন্য আগে থেকে কিন্তু এই জিনিসগুলো মাথায় রাখা উচিত। একদম ফার্স্ট ইয়ার থেকে যদি এসব বিষয় চিন্তা করে, নিজেকে একটা মানে অনন্য উচ্চতায় নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করে, তাহলে ইনশাল্লাহ সেটা সম্ভব। তো সবার জন্য অনেক অনেক শুভকামনা। এটাই আমার শেষ। থ্যাংক ইউ স্যার, আমাদেরকে আপনার ব্যস্ততার মাঝে এত সময় দেওয়ার জন্য স্যার। আমরা আশা করি ফার্স্ট সেশনের যে নতুন জুনিয়ররা আসছে, যে নবীনরা আসছে, তারা খুব ভালো একটা গাইডলাইন পেয়েছে আপনাদের সেশনগুলোর মাধ্যমে। আমরা স্যার ভবিষ্যতে আপনাদের সাথে আবারও কন্ট্যাক্ট করবো। আমরা চাইবো মেডিকেল সেক্টরের জন্য, নতুন জুনিয়রদের জন্য আপনারা অনেক অবদান রাখেন, যেটা একসময় আমাদের দেশকে, আমাদের মেডিকেল সেক্টরকে সামনে আরো অনেক দূর আগায় নিয়ে যাবে। স্যার অনেক অনেক ধন্যবাদ। ঠিক আজকে আছে, প্রোগ্রামটা তোমাদেরকে আমরা এখানে ধন্যবাদ, শেষ করতেছি। যারা উপস্থিত ছিল সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম স্যার। শুভ ওয়ালাইকুম সন্ধ্যা। আসসালাম রহমতুল্লাহ।